ভাইয়া কি দিয়ে শুরু করবেন ভাই, শুনতে পারিনি ঠিক। না না, বলতেছি ইউটিউবে ভিডিও আপ করব গত ক্লাসের, তারপরে আমি শুরু করব আজকে আলোচনা। আচ্ছা আচ্ছা ভাই। ওকে। স্যার সবাই কি মিউট নাকি আমি শুনতে পাচ্ছি না? না, সবাই মিউট আছে। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি। ফাইভ আপনার কি এরকম কিছু আছে যে মানে মধ্যরাতে যেমন সবাই বসে থাকে কাজ করার জন্য, ওই কাজগুলোই সবাই বেশি পায়, এমনিতে দিনের বেলার কাজগুলো কম পায়, মানে এর প্রপোজাল পাঠালে অ্যাকসেপ্টেন্স রেট কম হয়, এরকম কোনো কি বিষয় আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপওয়ার্কে আমাদের অ্যাকসেপ্টেন্স রেটের বিষয়টা আমরা দেখছি যে ক্লায়েন্টের প্রোফাইল যখন আমরা চেক করি তখন হায়ার রেটের একটা ব্যাপার থাকে, তাই না? বুঝেছি বুঝেছি বিষয়টা। জি জি জি, বুঝতে পারছি। আচ্ছা কিন্তু হায়ার রেট অলমোস্ট 60%, 70% এর উপরে, তাও তো দেখি যে অলমোস্ট অ্যাক্টিভ থাকে না। তখন কিভাবে সমাধান করা যায় এটা? 90% তাও দেখা যাচ্ছে মানে পাওয়া যায় না। এটা কেন হয় আমি আসলে জানি না। মানে লেস দেন 5 প্রপোজালের মধ্যেও পাঠাই অলমোস্ট। আমি আচ্ছা, হ্যাঁ। যতটা পাঠালাম 5, লেস দেন 5 এর মধ্যেই পাঠাইছিলাম। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আপনি যেটাতে অ্যাপ্লাই করলেন সেটাতে কি কাউকে হায়ার করছে না নাকি আপনাকে করছে না, কোনটার বিষয়টা বলছেন?
একটাতে প্রবলেম হয়েছে কি, আমি মানে কাউকে হায়ার করেনি, কাউকে সরি একজনকে হায়ার করে ফেলছে, কাউকে ইন্টারভিউ নেয়নি, কিছুই করেনি। হুম হুম ওটা একটা। আরেকটা হচ্ছে কি, জব পোস্ট করছে উনি অলমোস্ট অলমোস্ট দেড় দেড় অথবা 1.5 দিন আগে, এখনো পর্যন্ত উনি তো ভিউই করে নাই। কিন্তু ওখানে দেখা যাচ্ছে যে আমি যখন করছিলাম অ্যাপ্লাই তখন অলমোস্ট মাত্র less than 5 ছিল। এখন দেখি যে অলমোস্ট 25 থেকে 50 দেখাচ্ছে, কিন্তু ওই ওই উম, যিনি জব পোস্ট করছেন উনি তো অ্যাক্টিভই নাই। তো আমি আসলে আচ্ছা, বুঝতে উনি পারতেছি না যে কতদিন অ্যাক্টিভ নেই বললেন? ওই তো মানে লাস্ট যে উনি জবটা পোস্ট করেই আর অ্যাক্টিভ নাই এখনো পর্যন্ত, কিন্তু ওনার হায়ার পোস্ট রেট হয়েছে অলমোস্ট কবে? পোস্ট হয়েছে কতদিন আগে? ওই তো একদিন আগে, বললাম যে 1.5 দিন আগে। আচ্ছা, আপনি এ, তাহলে আমি বলি আপনাকে বিষয়টা যে আসলে এই যে যে ক্লায়েন্ট গুলো, এদের এরা এমনও থাকে যে আপনার ওই জব একটা পোস্ট করে দেশের বাইরে ট্যুরে চলে গেছে বা তাদের বিজনেস মিটিং এ চলে গেছে। হ্যাঁ, তো এইগুলো আপনি জাস্ট একটা জব পোস্টে দেখে ওইগুলো মেজারমেন্ট করা সম্ভব না। আপনাদের বেশ কিছু খুব মানে দিন ওয়েট করতে হবে, বা ওই জবটার পরবর্তী রেজাল্ট আসতেছে কিনা সেই পর্যন্ত ওয়েট করতে হবে। এটা একটা কথা। আর দ্বিতীয়ত যে ওই যে যেটা বললেন যে কাউকে ইন্টারভিউ না নিয়ে হায়ার করা, এটা দুই রকম। একটা হচ্ছে আপনি যেটা বললেন সেটাও ঘটে। আর একটা ব্যাপার যেটা, যে একজনকে যদি ইন্টারভিউ নেয় এবং পরবর্তীতে যদি তাকে হায়ার করে, দেন ইন্টারভিউয়ে আর কাউকে শো করবে না। কারণ তাকে ইন্টারভিউ রুমে রাখছে একজন, আবার ওকে যখন হায়ার করে ফেলছে তখন ইন্টারভিউ থেকে ওর ইয়াটা রিমুভ করে দিছে, সো ও হয়ে গেছে হায়ার। যদি ইন্টারভিউ নিয়েও হায়ার করে, সেটা পরবর্তীতে আর বোঝা যাবে না। এটা একটা। আর দ্বিতীয়ত, হ্যাঁ, আপওয়ার্কে এটাও ঘটে এবং আমার সাথেও ঘটছে কয়েকবার, যে উইদাউট ইন্টারভিউ সে কিন্তু অফার ক্রিয়েট করে দিয়ে দেয়। মানে জাস্ট ওই প্রোফাইলের উপর এবং আপনার কভার লেটারের উপর ডিপেন্ড করেই কিন্তু অনেক সময় হায়ার করে নেয়। হয়তো তার ওইভাবে সময়ও থাকে না, টাইমটা সে কিল করতে চায় না। বোঝা গেছে? বাট আমরা বায়ারকে একদিন, 2 দিন, 1 সপ্তাহ যদি না পাই তার কোনো রেসপন্স, এটাই আসলে বায়ারের বিরুদ্ধে কোনো ব্লেমে আসতে পারবো না। আমরা নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হবে। আমরা শুধু খেয়াল রাখবো সে অন্য কারোর সাথে কমিউনিকেট করছে কিনা। যদি করে ফেলে, দেন আমরা ওটা থেকে অব্যাহতি দিব। আমরা আবার নেক্সট হচ্ছে জবগুলো নিয়ে ট্রাই করব। বোঝা গেছে? জি বুঝেছি। হ্যাঁ, ওদের তো বিজনেস যে এনভায়রনমেন্ট বা ওদের যে বিজনেস এরিয়া, সেটা তো, এবং তাদের যে ওই বিজনেস যে ব্যাপারটা থাকে, এইগুলো তো আমরা আর মেজার করতে পারবো না। এটা সম্পূর্ণ তো ওদের উপর ডিপেন্ড করবে। তেমন হয়েছে, আমার তো প্রায় 15 দিন পরেও নক দিছে। ও এর মধ্যে আসতেই পারে নাই, সিনও করে নাই, পুরো ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। কিছু তো করার নাই। হ্যাঁ, ওই আচ্ছা, লাকিলি এখন আমরা কি এখনো করতে মানে পারি। কানেক্ট শেষ হয়ে গেলে কি কানেক্ট পাওয়া যাবে এরকম সিওরিটি আছে? আমি একটা মেসেজ দেখতেছি, যদিও শিওর হতে পারতেছি না, কারণ আমার কাছে অলমোস্ট 8 কানেক্ট আছে আর কি। হ্যাঁ, সবাইকে আমার পাঠাতে পাঠাতে শেষ। আমার হচ্ছে আগের ব্যাচে ওরা বলল যে ওদের পরিচিত এবং ওরা নিজেরাও কেউ কেউ বিচ্ছিন্ন ভাবে, কেউ 50 কানেক্ট, কেউ হচ্ছে আপনার 30 কানেক্ট, একজন সর্বোচ্চ 70 কানেক্ট পর্যন্ত পার মান্থে পাচ্ছে। বুঝা গেছে? আমার ওখানে একটা জিনিস লেখা আছে, আমার যে 10টা কানেক্ট আছে বাকি, হুম হুম মানে আমার বিলিং সাইকেল হচ্ছে কি ডিসেম্বরের 31 তারিখ। তার মানে ডিসেম্বর 31 তারিখের পরে জানুয়ারির 1 তারিখে আমাকে আবার নিউ কানেক্ট দিবে এরকম, এই জন্যই দেখাচ্ছে এটা। হ্যাঁ, এই কানেক্টের ওটা এটাই। আর ওটার পরে আপনি দেখেন যে ওটা কতটুকু রিনিউ হয়। আর যদি না হয়? যদি না হয় তাহলে পারচেস করে নিতে হবে। তো আমার তো আবার আইডি, মানে কি বলবো, আমার তো ডুয়েল কারেন্সি নাই, সেই ক্ষেত্রে আমি কিভাবে করব? ডুয়েল কারেন্সি না থাকলে তো আপনার ওইটা ম্যানেজ করে নিয়ে করতে হবে। এখানে তো ডুয়েল কারেন্সি ছাড়া তো আর কোনো ওয়ে নাই। ঠিক আছে? জি। আচ্ছা, ওই ডুয়েল কারেন্সির বিষয়টার জন্য তো পাসপোর্ট লাগে তাই না? এখন আমার কাছে আমেরিকান এক্সপ্রেস আছে যদিও, কার্ড টার্ড সব আছে, কিন্তু ওটা তো মানে ন্যাশনাল কারেন্সির জন্য এখনো পর্যন্ত। ওইটা ওইটা কি এমনিতেই শো করতে পারবো? ব্যাংক অ্যাকাউন্টটা কি শো করতে পারবো?
না, ওরা তো ডুয়েল কারেন্সি না হলে তো আপনি ওটা পে করতে পারবেন না, এটা দেশের বাইরের পেমেন্ট না। জি আচ্ছা। সো এটা তো হবে না, আপনাকে ডুয়েল কারেন্সি অ্যাক্টিভ করতে হবে, আদারওয়াইজ পায়োনিয়ার অথবা পেপাল বা এরকম সার্ভিস দিয়ে কাজ করতে হবে আর কি। মানে এরকম এরকম হতে পারে না মানে কেউ যদি পেমেন্ট করে সেগুলো হচ্ছে কি আপওয়ার্কে জমা হবে, তারপর আমার যখন ইচ্ছে তুলে নিবো, এরকম হতে পারে না? হুম, আপওয়ার্কে যদি কেউ পে করে না কাজের মাধ্যমে, সেটা দিয়ে আপনি কানেক্টসও কিনতে পারবেন, ওখানে রেখেও দিতে পারবেন। তবে আপওয়ার্কে আরেকটা অপশন আছে, সেটা ওরা একটা নির্দিষ্ট টাইমের পরে আপনার ওই অ্যামাউন্টটা অটোমেটিক্যালি আপনার যে অ্যাকাউন্টটা দেওয়া থাকবে সেখানে পাস করবে। হ্যাঁ, ওইটা ওখানে আবার লেখা থাকে, ওটা আপনাকে নোটিফিকেশন দেবে যে এত তারিখের মধ্যে আপনার এই অ্যাকাউন্টটা এখানে ট্রান্সফার হবে। আপনি উইথড্রোতে একটা পেমেন্ট মেথড দিয়ে রাখবেন, যেটা লোকাল ব্যাংক অথবা পায়োনিয়ার অথবা এরকম যে কোনো কিছু, তখন সেটাতে ট্রান্সফার করবে। আর আপনি ক্লায়েন্ট থেকে যে আর্নিংটা করবেন ওটা দিয়েও কানেক্টস কিনে নিতে পারবেন, সমস্যা নেই। তখন আর আপনার ডুয়েল কারেন্সি বা পায়োনিয়ার বা এরকম কোনো মাস্টার কার্ডের প্রয়োজন হবে না। যদি মনে করেন আমার এখনো পর্যন্ত আমার ওই ডুয়াল কারেন্সিটা করানো হয়নি, আমি কি অন্য কোনো ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট থেকে পেমেন্টটা নিতে পারবো? না, আপনি সেই ক্ষেত্রে মানে খুবই মানে কি বলে আনপ্রফেশনাল যদি কাজ করেন, সেটা হচ্ছে আপনি আপনার পরিচিত কোনো ইয়া ফাইবার কি বলে আপওয়ার্কের কোনো ক্লায়েন্ট, সেটা বাংলাদেশি হতে পারে বা যে কোনো দেশের, যার আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে, তার মাধ্যমে আপনি হায়ার হতে পারেন, ইভেন তাকে পে করে দিতে পারেন এর এগেনস্টে। বোঝা গেছে? তাহলে ওই হায়ার করলে আপনাকে কিন্তু একটা ফিডব্যাকও পেয়ে যাচ্ছেন, এই যে সুবিধাটা পাচ্ছেন। আবার ইয়ে করতেছে, আপনার ওই অ্যামাউন্টটা যেটা আর্ন করলেন সেটা আবার জমা হচ্ছে। এতে টাকা কিছু লস হবে আপনার, যেমন আপনাকে যা অর্ডার দিবে, হ্যাঁ, তাতে তো তারও কিছু ফি যাবে, সব প্রত্যেকটা মানে খরচই আপনাকে বিয়ার করতে হবে সেই ক্ষেত্রে। আর তখন আপনার 20% কেটে আপনার অ্যাকাউন্টে যোগ হবে, ওই টাকাটা ওই মানে ওই ডলারটা তখন আপনি কারেন্টসের জন্য ইউজ করতে পারবেন। এটা হচ্ছে উইদাউট কার্ড, উইদাউট ডুয়েল কারেন্সি এই একটা সলিউশন আর কি। ইভেন আপনি এই অর্ডারটা পাওয়ার মাধ্যমে ওনাকে যে অর্ডারটা ডেলিভারি দিবেন, এটা তো জাস্ট একটা মানে ফর্মালিটিস ভাবে ডেলিভারি দিবেন কোনো একটা ফাইল বা সেই, তাতে আপনার একটা ফিডব্যাক পাওয়ার একটা জায়গা তৈরি হবে। সে চাইলে একটা ফিডব্যাক দিবে, মানে আপনারা ওইরকম যদি মিউচুয়ালি করে নেন, এরকম একটা ব্যাপার গ্রো হবে। বোঝা গেছে? হ্যালো, ইয়াদ কি আছেন? জি জি জি, শুনতে পাচ্ছি। এটাই আর কি পলিসি। আচ্ছা, আমি একটু ম্যান টু ম্যান আসি। আচ্ছা, পলাশ ভাই যিনি আছেন, পলাশ ভাই। ভাই আছি সং ভাই। জি জি, এই যে আপনার এই যে 24 নাম্বার সিরিয়ালে যেটা, এটাই না আপনার ইনফরমেশন?
হ্যাঁ ভাইয়া এটাই ঠিক। তো আর্নিং কি হয় নাই নাকি? না আমি তেমন কিছু হয় মানে কিছু আচ্ছা হয় না আচ্ছা আসলে। আচ্ছা, সমস্যা নাই তো। এখন বলেন তো কি অবস্থা? আমি ভাইয়া আজকে ওই মিডিয়ামে আপনি যেটা বলছিলেন যে কন্টেন্ট লেখার জন্য, তো হ্যাঁ, এটা একটা লেখছি, লিখে আমি টুইটারে আবার ওই লিঙ্কটা পোস্ট করছি আর কি। আচ্ছা। তো মিডিয়ামের লিঙ্ক এভাবে টুইটারে কিন্তু ডাইরেক্ট আপনি গিগের লিঙ্কও দিতে পারেন। তো হ্যাঁ মিডিয়ামে লেখাইছি আমরা হচ্ছে কোরাতে দেওয়ার করাতে, জন্য। হ্যাঁ আমি আসলে আজকে মানে টাইমটা কভার করতে পারিনি তো জন্য করাতে পোস্ট করেন, কালকে আচ্ছা আচ্ছা, সকালে সমস্যা পোস্ট নেই করতে হবে। সমস্যা নেই। এভাবে করে কাজ করতেছি ভাই, আমি ট্রাই করতেছি আসলে। আচ্ছা, এখন গিগ কয়টা আছে? গিগ 5টায় আছে। গিগ 5টা, আচ্ছা, ভেরি গুড। আর ওই ফ্রিল্যান্সারের কন্টেস্ট গুলোতে কি অ্যাটেন্ড করা হচ্ছে? হ্যাঁ আমি অ্যাটেন্ড করছি, 3টাতে অ্যাটেন্ড করছি। 3টাতে না? হুম হুম। কি কি রিলেটেড কন্টেস্ট ছিল এগুলো? এটা হচ্ছে যে একটা মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে মানে, আর দুইটা ছিল যে আপনার ওই আর কি বলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টাইপের আর কি। আচ্ছা আচ্ছা। কোনো রেটিং এখনো পাওয়া যায়নি নাকি? না এগুলো ডেট এখন শেষ হয়নি ভাই এই জন্য। ও আর মানে রিভিউ ওইরকম বায়ার ওরকম রিভিউ করে না এখন ও, দেখতেছি। এখনো কাউকে রিভিউ করে নাই নাকি? না। আচ্ছা আচ্ছা। আর আচ্ছা, এই এমনি ফিচার কন্টেস্টের ব্যাপারে যদি একটু ডিটেলস বলতেন। কন্টেস্ট না, আচ্ছা, কন্টেস্টের ব্যাপারটা আমি বলবো। আর হচ্ছে তাহলে পলাশ ভাইয়ের হচ্ছে উম, কি যেন বলতে গেলাম, হ্যাঁ, পিন্টারেস্ট। হ্যাঁ পিন্টারেস্টে আমার আপনি যেটা দেখাই দিয়েছিলেন, আমি পিন করি নাই ভাই এখনো। মানে এর কিছু সমস্যা ছিল, আমি গ্রুপে দিয়েছিলাম, এরপরে একজনের হেল্প নিয়ে ওইটা কভার করছে আর কি। আচ্ছা, পিন্টারেস্টে আপনার তাহলে 5টা গিগ, তাহলে 5টা বোর্ড হবে। আর টেন্ডি কিছু বোর্ড যেমন অর্নামেন্টস, হ্যাঁ। হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনি যেটা বলছেন ভাইয়া, ওই দিন হ্যাঁ, আমি মোটামুটি এটা বুঝে গেছি। আচ্ছা এরপরে কাজ আচ্ছা, করতে কিছু সমস্যা ছিল, আমাদের গ্রুপের একজনের হেল্প নিয়ে পরে আমি এটা কভার করছি। ওকে ওকে, ভেরি গুড। তাহলে আগামী ক্লাসে কিন্তু অবশ্যই পিন্টারেস্টের ব্যাপারগুলো আপনি আমাকে দেখাবেন, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাইয়া অবশ্যই। আচ্ছা, আর কোনো সমস্যা হলেও সেটা জানাবেন। আচ্ছা ভাইয়া একটা ব্যাপার, সেটা হচ্ছে মিডিয়ামে ছবি পোস্ট করার একটা অপশন আছে মানে চাইলে আমি কোনো ছবি এ, হুম হুম দিতে পারবো, হ্যাঁ। হুম হুম। এই কাজটা আমি করতে পারি না আজকে, এটা কি একটু বলবেন আসলে? আমি অপশনটা খুঁজে পাইনি আর কি, যে ছবি আপলোডের জন্য। মানে পিকচার, তাই তো? পিকচার পিকচার হ্যাঁ। আচ্ছা, ওটা কি একটু শেয়ার করে দেখানো যাবে না? আমি আসলে ভাই এইটাই পারতেছি না, আমি মোবাইল থেকে জয়েন করছি যার কারণে পারতেছি না। আমি ওই ল্যাপটপ থেকে জয়েন করতে পারলে আমি এটা একটু ক্লিয়ার হতে পারতাম আপনার কাছ থেকে। আমি আজকে আর পারতেছি না, যে আসলে বাসায় একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা, আমার ওই যে অ্যাকাউন্টে একটু ঝামেলা থাকাই আমি ওটাই আচ্ছা দেখাতে পারছি না। আমি তাহলে নেক্সট ক্লাসে আপনি আমাকে একটু শেয়ার করে দেখান। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ওই দেখালে ভালো হবে নাকি? আজকে আপু বলছেন যে কি বলে, কন্টেস্ট। জি জি। আচ্ছা, কন্টেস্টটা তাহলে আমি একটু বলি। আচ্ছা, আমরা এখানে বাকি যারা আছি সবাই কি মানে ফ্রিল্যান্সারের কন্টেস্টটা নিয়ে ইন্টারেস্টেড যারা আছি তারা ব্যাপারটা ক্লিয়ার? বলেন তো, কন্টেস্টে আমরা এখন পর্যন্ত কেউ কি অ্যাপ্লাই করছি বা জয়েন করছি? ভাইয়া একটা মিনিট, এই এখন আপনি যে জায়গায় কার্যটা ধরে রাখছেন অয়ন চৌধুরী ভাইয়ের এখানে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এখানে নিচের দিকে যে দুইটা মানে 4টা অপশন ওপেন দেখাচ্ছে না? তো আমরা যখন ক্লিয়ার বিট দিয়ে, ভাই শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি এখন যে কার্সরটা কোথায় বললেন? কার্সরটা এখন যে জায়গায় আছে সেই জায়গাটাতে ওই যে ইমেল আইডির নিচে 4টা অপশন দেখা যাচ্ছে আর কি, ইয়াতে কি বলছে শিটের মধ্যে ভাইয়া, ওই আচ্ছা যে আচ্ছা। আমাদের ট্র্যাকিং শিটের মধ্যে আর কি। হুম হুম। তো একটু আবার রাখলে ভালো তো, ইমেল আইডিতে আর কি। তো ওই ইমেল আইডি, নিচের আচ্ছা, দিকে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ মানে এই যে 4টা অপশন ওপেন দেখাচ্ছে আর কি, হ্যাঁ। তার মানে হচ্ছে আমার এখানে ইমেল আইডি ঠিক আছে, আমার যদি 2টা অপশন ক্লোজ থাকে, শেষের 2টা অপশন, হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে কি এটা অ্যাক্টিভ দেখাবে, মানে অ্যাক্টিভ হিসেবে আমরা কাউন্ট করতে পারবো? ইমেলটা, হ্যাঁ হ্যাঁ, ইমেল আইডি অনেক সময় দেখা যায় না লিড জেনারেশনের ক্ষেত্রে, ইমেল আইডিটা ভেরিফায়ারের ক্ষেত্রে ওই যে ক্লিয়ার বিট দিয়ে আমরা যেটা করি আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি এই ব্যাপারটা আসলে কখনো এভাবে প্র্যাকটিক্যালি দেখি নাই, ঠিক আচ্ছা আছে। আচ্ছা তবে আচ্ছা। এটা একটা মেথড হয়তো হতে পারে যে আপনার ইমেলটা এখন অ্যাক্টিভ আছে কিনা জানার জন্য, তাই না? জি জি। ও আচ্ছা, একটা ভালো ব্যাপার। কিন্তু আমি আসলে কখনো এটা দেখি নাই এভাবে। ওটা তো ইমেল ট্যাবটা ওপেন করা রাখলেই ইমেলে অ্যাক্টিভ দেখায়, সবুজ বাটন ক্লিক করা দেখায়।
না, না, ব্যাপার সেটা হচ্ছে যদি অনেকে অনলাইনে না থাকে সেটা আর কি কথা। মানে ইমেল তো আইডি যদি না থাকে আপনাকে খুঁজে বের করতে হয় তখন। হুম, এই যে ভেরিফাই করার তো বিভিন্ন ওয়ে আছে, ওই যে বিভিন্ন প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্ম, কিন্তু এটাও আরেকটা হতে পারে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, আমার এই বিষয়টা জানা নেই আসলে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা যদি হয় তাহলে কিন্তু ভালো একটা ব্যাপার দেখলাম আজকে। আপনারাও দেখে রাখতে পারেন, তাই না? খুব মানে বেশ ভালো যে শিটে রেখে আমরা যদি চেক করে নিই নাকি, ভালো ভাই হবে। লিঙ্কডইনের সাথে দেখা যায় না যে ইমেল আইডি তো থাকে না, লিঙ্কডইনও পাচ্ছি না, তখন দেখা যাচ্ছে যে ওই যে যেটা করি আমরা সাধারণত ওই লাস্ট নেম ফার্স্ট নেম দিয়ে চেক, তারপরে ওই যে কি বলে যে যেমন হার্ভার্ড ইউনিভার্সিটি কোনো কিছু হার্ভার্ড দেখলাম .edu লিখলাম, হুম। তো এরকম করে করে যখন চেক করা হয় তখন দেখা যাচ্ছে যে মানে ইমেল আইডিটা কনফার্ম হওয়ার জন্য যেটা আসলে অ্যাক্টিভ কিনা আচ্ছা, ওই যে ওইটার জন্য। আপনাদের আরেকটা জিনিস তাহলে দেখাই আমি, কি জানো, হান্টার। এই যে এই প্ল্যাটফর্মটার সাথে পরিচিত আছেন কিনা, এটা কিন্তু বেশ মজার। যেমন আমি যদি কোনো একটা ইয়ে নিই, ডিউ, ঢাকা ইউনিভার্সিটি, তাই না? এটা তো ঢাকা ইউনিভার্সিটির ডোমেন। আমি এটা নিয়ে জাস্ট এখানে সার্চ করলাম, দেখেন এখানে আমার বিভিন্ন ফোল্ডার মানে সিস্টেমেটিক দেখাবে। এই যে এখন অল সিলেক্ট করা, আমি এখন সব দেখতেছি। এক্সিকিউটিভ 11টা মেল আছে, আইটি ইঞ্জিনিয়ারিং এর 8টা, কমিউনিকেশন 8টা, ফাইন্যান্সের আছে 5, ম্যানেজমেন্ট 5, সাপোর্ট, সেলস, মার্কেটিং। এক্সিকিউটিভ যদি দেখি, এই যে নাবির রহমান, সিনিয়র রিসার্চ অফিসার। তারপরে এই যে এই যে ডোমেন থেকে যে মেলগুলো আছে না, চাইলে কিন্তু আপনারা এটা এইভাবে ম্যানেজ করতে পারেন। ডোমেনের দিয়ে কি কি মেল আছে দেখা যাচ্ছে, সিও থাকে বা এই যে এই ব্যাপারগুলো এখানে ডেজিগনেশন সহ পাওয়া যায়। এটা বেশ ভালোই লাগছে আমার কাছে। এটা এটা কি free আপনি কিন্তু। হান্টার থেকে ওপেন করছেন না, হান্টার দিয়ে ওপেন করছেন? হ্যাঁ, hunter.io। এটা জাস্ট ফ্রি অ্যাকাউন্ট করে নিয়ে বেশ হুম, কিছু হুম। অ্যাক্সেস ওরা দিবে, সব দিবে না, কিন্তু আপনি এখান থেকে যা পাবেন আমার কাছে মনে হয়েছে যে বেশ ভালোই, খারাপ না। আর এই যে এই সাইনটা থাকলে এটা, এই যে এখানে কনফিডেন্স স্কোর দিয়ে দিচ্ছে, দেখছেন? 94। তারপর এই মোটামুটি গ্রিন থাকলে আর সমস্যা নাই। এ হচ্ছে অবস্থা। এডুকেশন ওয়েবসাইট হলো তো এডুকেশন সরি এডুকেশন মেইল হলো তো ওখানে ওদের ওয়েবসাইটেই থাকবে মেল অ্যাড্রেস। না, এটা তো থাকবে ঠিক আছে, কিন্তু অন্যান্য ওয়েবসাইট থেকে যদি আপনার নিতে হয়, দেখা যাচ্ছে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের ওনার কি আপনি জানেন না, ওই ওয়েবসাইটটা দিয়ে এখানে সার্চ দিলেন, দেখা যাচ্ছে বিভিন্ন ডেজিগনেশনের মেলগুলো পেয়ে গেলেন। সব মেল তো ওরা আর কন্টাক্ট আসলে রাখে না, হয়তো যেমন সাপোর্ট ভাইয়া অথবা ইনফো আজকে টাইপ গুলো রাখে। আজকে একটা কন্টেস্ট দেখছি এরকম যে যে কোনো কিছু ইউনিভার্সিটির মানে 5টা ডিপার্টমেন্টের 5 জনের ইমেল আইডি দেখাইতে বলছে, দিতে বলছে। তো আচ্ছা, এই ধরনের ক্ষেত্রে এটা কিন্তু কাজে দিবে আপনার, এটা এখন হান্টার হ্যাঁ যেটা। হ্যাঁ, আপনি তাহলে এটা দিয়ে অ্যাপ্লাই করেন, ওটা ওটা ট্রাই করে দেখেন কাজ হয় কিনা। এটা সব থেকে মজার লাগে আমার এইটাই যে এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করে দেয়, এটা বেশ মজার। যেমন ফাইন্যান্সের ইমেল লাগবে, আমি এখান থেকে নিতে পারছি। আর কিন্তু সময় সাপেক্ষ, আমি ধরে নিলাম যে কিছু কিছু ইমেল ওয়েবসাইটে আছে, বাট আপনি ফাইন্যান্সের ইমেল যদি ঢাকা ভার্সিটি ওয়েবসাইটে খোঁজেন তাহলে একটু টাইম লাগবে না? কিন্তু অনেক সময় দেখা যায় যে ভাইয়া মানে যদি আমি ওই কোন ইউনিভার্সিটির কোনো ইয়ে না জানি বা কোনো প্রতিষ্ঠানের কোন ওয়েবসাইটটা কি নাম না জানি, তখন কিন্তু খুঁজে নিতে একটু ঝামেলা হবে। হ্যাঁ, ওই প্রতিষ্ঠানটার নাম দিয়ে আমি গুগলে সার্চ করে তখন ইউআরএলটা নিয়ে নেব। ওটা যদি ভালো মানের প্রতিষ্ঠান হয় তাহলে তো পাবোই, আর যদি সেরকম প্রতিষ্ঠানই না হয় তখন তো আবার সমস্যা, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এই মানে এটার যতটুকু সুবিধা আপনারা কাজে লাগাতে পারেন আর কি, আমার হঠাৎ করে মাথায় আসলো তাই একটু পরিচয় করে দিলাম। ঠিক আছে, কখন কি ধরনের মানে লিড জেনারেশনের তো কত রকমই আইটেম আছে, কিছু ক্ষেত্রে এটা আপনাদের হয়তো হেল্প করতে পারে। আচ্ছা, ও কন্টেস্ট নিয়ে বলছিলাম। আচ্ছা, আমি একটি স্ক্রিনশট নিয়ে রাখি।
হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, কি অবস্থা বললেন? ওই একটু কথা বলতে চাচ্ছিলাম ইয়ার ব্যাপারে, ওই যে জি জি, অ্যাম্বার আইটি আছে না, অ্যাম্বার আইটি চিনেন নাকি? হ্যাঁ এমবার আইটির নাম শুনছি আমি। হ্যাঁ, এটা কি ওরা কি বাংলাদেশের যে নেটওয়ার্ক ইয়ার কাজ করে না? হ্যাঁ এমবার মানে আইটি তো ডিটেল জানেন নাকি ওদের সম্পর্কে কিছু? ডিটেলস বলতে ওরা হচ্ছে আপনার সফটওয়্যার নিয়ে কাজ করে, নেটওয়ার্কে কাজ করে, এরপরে আপনার এসইও বা এইসব নিয়েও কাজ করে। হুম। মানে একটা আইটি হিসেবে বেশ ভালো এদের। যেমন কাজী আইটি, আম্বার আইটি বেশ প্রথমের দিকে ধরা হয় এদেরকে। আচ্ছা। ভালো আছে এদের ইয়েটা। না, আমার বাইকনেটটা ওখানে জব করার জন্য চাচ্ছে, তো এখন আমাদের জিজ্ঞাসা করছে। আমি তো অ্যাম্বার আইটি সম্পর্কে তো জানি না ভালো, এই জন্য ও জিজ্ঞাসা করলাম। না, ওদের ইয়েটা ভালো। ওই নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে পোস্ট দিতে যাচ্ছে আর কি, নিয়োগ দিতে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, না ভালোই হবে আশা করা যায়। আচ্ছা, ও সেই ড্যাফোডিল থেকে বেরিয়েছে, কম্পিউটার ইঞ্জিনিয়ার নিয়ে পড়ছে। আচ্ছা আচ্ছা এখন ওখানে অ্যাপ্লিকেশন করছে, ও সিলেক্ট হয়েছে আর কি। এখন আমাদের জিজ্ঞাসা করতেছে জয়েন করবে কিনা। আচ্ছা, এখন এখন আমি তো এখন জানি না কোথাও এটা কি জবে সম্পর্কে আছে? কিছু। না, সে ফ্রেশ। ও তাহলে তো খুবই ভালো, আপনি জয়েন করে দিতে বলেন। প্রথম এক্সপিরিয়েন্স গুলো যদি এই যে এই ক্যাটাগরির আইটি ফার্ম গুলোতে হয় তাহলে সেটা ভালো। আচ্ছা তাহলে আচ্ছা, এই জন্য আচ্ছা, তাহলে আর কিছুক্ষণ আগে চিন্তা ফোন করার দিচ্ছি। কিছু নাই। যদি সে অন্য কোথাও এক্সিস্টিং থাকতো তখন হয়তো চিন্তা করতো কম্পারেটিভলি কোনটা ভালো। এটা তাহলে এখন ইমিডিয়েট জয়েন করে ফেলতে বলেন, সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা, তো আর যেটা আমি বলছিলাম, তাহলে আপনাদের মধ্যে ফ্রিল্যান্সারে কন্টেস্ট গুলোতে অ্যাটেন্ড করছেন, আর এমন কেউ আছেন পলাশ ভাই ছাড়া, বা জানতে আগ্রহী? জি ভাইয়া, কখনো কন্টেস্ট করি নাই, কিন্তু জানতে আগ্রহী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর বাকিদের মধ্যে দুইজনকে পেলাম। ইয়া ভাই আমারও ইন্টারেস্ট আছে। আচ্ছা, ঠিক আছে। সাকিব, জানতে চাচ্ছিলাম আর কি। ওকে, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুরু করি। হ্যাঁ, দেখেন এটা বেশ মজার একটা বিষয় আমার। আমি কোন সাইড থেকে এটা চিন্তা করছি বলি আপনাদের, যে ফাইবারে তো আমি জেনারেলি যারা নতুন ফ্রিল্যান্সিং এ আসি তাদেরকে আমি সাপোর্ট মানে সাজেস্ট করি যে হ্যাঁ ফাইবার দিয়ে শুরু হোক বিষয়টা। তো আচ্ছা কি, আচ্ছা প্রজেক্ট নিয়েও বলবো, ওকে নো প্রবলেম। তো যখন প্রথমে যারা ইন্টারেস্টেড থাকেন, স্বাভাবিকভাবে আমি ধরে নিতে পারি যে স্কিলটা আমাদের নবিশ অথবা ইন্টারমিডিয়েট লেভেলে থাকে, তাই না? এখানে তো আর মানে ওই রকম এক্সপার্ট লেভেলে হয়তো থাকে না, যারা এখনো কোনো মার্কেট প্লেসে কাজ করি নাই বা কোনো জায়গাতেও ইন্টার্ন হিসাবেও কাজ করি নাই, ধরে নিলাম একেবারে প্রথম স্টেপ অথবা ইন্টারমিডিয়েট। তো এই মুহূর্তে আপনাদের কিন্তু স্কিল ডেভেলপ করাটা অনেক গুরুত্বপূর্ণ। মানে একটা কাজ পাওয়ার থেকেও স্কিল ডেভেলপ করাটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যার কারণে আমি মূলত কন্টেস্ট গুলোকে সাজেস্ট করি সবসময়। কন্টেস্ট গুলোতে সাজেস্ট করলে কি হবে, আপনি দুইটা স্কিল গ্রো করবেন। এক হচ্ছে আপনার স্পেসিফিক স্কিল যেটাতে আপনি কাজ করতে চাচ্ছেন, দুই ক্লায়েন্টের ইনস্ট্রাকশনটা ফলো করার মতো স্কিলটা আপনার ডেভেলপ হয়। ক্লায়েন্ট বললো যে হ্যাঁ এইভাবে করেন বা সেভাবে করেন, এই যে এই ভ্যারিয়েশন গুলো আনা কাজের মধ্যে, একবার করে দিলে আবার ক্লায়েন্ট কিছু কমেন্ট করবে, এগুলো পাকাপোক্ত হয়ে যায় তখন। তো এবার প্র্যাকটিক্যালি দেখাই, তো বিষয়টা ক্লিয়ার হবে।
সো দেখেন এই যে ব্রাউজ অপশন থেকে আমরা মোটামুটি প্রোফাইল লগ ইন করলে এই যে ব্রাউজ অপশনে ক্লিক করলে 3টা অপশন পাবো, প্রজেক্ট, কন্টেস্ট, ফ্রিল্যান্সার্স। আমরা তিনটা একটু চেক দিই, কন্টেস্টস, প্রজেক্টস। তো দেখেন এই যে যখন আমরা ফ্রিল্যান্সারে ক্লিক করলাম তখন বিভিন্ন ফ্রিল্যান্সারের প্রোফাইলগুলো আমরা এখান থেকে দেখতেছি, ঠিক আছে। আর যখন আমরা কন্টেস্টে ক্লিক করছি তখন কন্টেস্টগুলো দেখতেছি। তো আর যখন অন্যদিকে আবার করতেছি, আপনার প্রজেক্টে যখন ক্লিক করলাম তখন প্রজেক্টগুলো দেখতেছি। আমি প্রজেক্টগুলো নিয়ে একটু পরে কথা বলি। তো এখানে হচ্ছে আপনার যে কন্টেস্টগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। দেখেন এখানে আপনার যে স্কিলগুলো এখানে সেট করা থাকবে তার এগেনস্টে কিন্তু আপনি এখানে পাবেন। আর এখানে রেজাল্ট টোটাল শো করবে যে 54, মানে যতগুলো রেজাল্ট শো করা আছে এখানে কিন্তু 54টা রেজাল্ট শো করতেছে। এটা একটা ব্যাপার। আর আচ্ছা, ইমতিয়াজ ভাইয়া বুঝতেছেন না? না ইমতিয়াজ ভাই, আমি কথা বলতেছি মূলত freelancer.com-এ যে আমরা বিভিন্ন ইয়াগুলো করি, কি বলে, বিভিন্ন কন্টেস্ট গুলো আছে যেগুলো এখানে, যেমন কিছুটা অনেকগুলো প্রজেক্ট আছে, ঠিক তেমনই কিন্তু কন্টেস্ট আছে, বোঝা গেছে? তো ওই কন্টেস্ট গুলোতে কিভাবে আমরা পার্টিসিপেট করতে পারি সেটা নিয়ে কথা বলছি। ওকে, তাহলে হ্যাঁ, এগুলো আমাদের প্রজেক্ট। কন্টেস্টে আসি। তো দেখেন স্কিলড এসে রাইটিং, বিভিন্ন তো আমরা প্রজেক্টের ক্ষেত্রে দেখবো যে রিভিউগুলো, ঠিক আছে। তারপরে এখানে গ্যারান্টেড কিনা, ঠিক আছে। এই পর্যন্ত আমরা ক্লিয়ার তো না? একটু সবাই কথা বলি।
জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, আর সমস্যা থাকলে একটু কাইন্ডলি জানাই দিন ইনস্ট্যান্ট, তাহলে সুবিধা হবে। ওকে, তো এখানে আমরা প্রজেক্টগুলো চেক করব। মোটামুটি এখানে প্রজেক্টটা অ্যাক্টিভ আছে কিনা, কতদিন বাকি, এই 5 এন্ট্রিজ, দ্যাট মিন্স কতজন এন্ট্রি করছে, প্রজেক্টে কতজন পার্টিসিপেট করছে, এই ব্যাপারগুলো আমরা এখান থেকে দেখতে পাই। এটা একটা বিষয় গেল। ও আচ্ছা, এখানে ছিলাম, ঠিক আছে। তাহলে এটা আমাদের অ্যাক্টিভনেস, এটা কতদিন বাকি আছে প্রজেক্টটা ক্লোজ করতে, মানে এই 3 ডেজ এখনো বাকি, যে 3 ডেজের মধ্যে আমরা চাইলে এখনো আমাদের এন্ট্রিটা দিতে পারি। আর এটা ক্লায়েন্টের ফিডব্যাকটা। এটা ওপেন করে করে একটু দেখি বিষয়টা। এটা যেমন 2 ডেজ রিমেইনিং 9 এন্ট্রিস, আর 2 দিন বাকি আছে, 9 জন মাত্র এন্ট্রি করছে, একটা 5 স্টার আছে। দেখি ক্লায়েন্টের অবস্থাটা। এ উইনার হ্যাজ বিন চুজেন, এটা তো উইনার চুজেন হয়েছে, এন্ট্রিস গুলো ছিল এটা। দেখেন 5টা এন্ট্রির মধ্যে একজন উইনার কিন্তু চুজ করছে। গ্রেট। ব্রাজিলিয়ান একজন উইনার হয়েছে। ওকে, তো দেখেন এই কন্টেস্টটা কিন্তু খুবই কম কম্পিটিশন, মানে কম্পিটিটর ছিল অনেক কম, এত কমে খুব কমই দেখা যায়। দেখেন 50 ইউরো মানে সে কিন্তু জিতে নিচ্ছে। গ্রেট। আচ্ছা, এই এই কন্টেস্টটা এখন ওপেন আছে, এটা সৌদি আরবিয়া। তো এখানে বলতেছে in the post attested there are 4 questions for university application that should be answered within no more than 20 প্রত্যেকটা কোশ্চেনে 280 ওয়ার্ডের বেশি হবে না। this should be creative and not copied from any source. দ্যাট মিন্স প্লাগারিজম ফ্রি হতে হবে, এই যে প্লাগারিজম চেক করবে। আচ্ছা, আন্ডার ইস কোশ্চেন আই হ্যাভ মেনশন সাম বুলেট পয়েন্টস অ্যাবাউট মাইসেলফ দ্যাট শুড বি incorporated in this is a form of professional writing and also attested। সে কিছু স্যাম্পল দিয়ে দিচ্ছে, বাট এই যে আমাদের এটা হচ্ছে কিন্তু ক্লায়েন্টের ইনস্ট্রাকশন প্রথমত, দ্বিতীয়ত সে কিছু স্যাম্পলও দিচ্ছে, এখান থেকে আমরা এটা ডাউনলোড করে নিয়ে দেখব। আচ্ছা, দেখার পরে এইটুকুতেও আমরা যদি ক্লিয়ার না হই, দেন আমরা চলে যাবো কোথায়, এন্ট্রিতে। অনেকে এন্ট্রি করছে, দেখবেন কেউ কেউ সিল্ড করে দিছে, সো সে কিন্তু কিছু টাকা পে করে হয়তো $0.5 মিনস হচ্ছে আপনার 50 সেন্ট এটাতে খরচ হয় সিল করে দেওয়া, মানে একজন আমার কাজটা যেন না দেখতে পারে। এই যেগুলো মিন করাচ্ছে যে সে কাজ করতেছে। ওকে ফাইন, যারা সাবমিট করছে ম্যাক্সিমামই সিল্ড করা। এটা দেখি, পাকিস্তানি একজন সাবমিট করছে। ও সে তার একটা কি বলে, দেখেন হেল্প নিডেড ফর পিএইচডি রিসার্চ রাইটিং। তো এখানে আমাদের রাইটিং মানে রিসার্চ রাইটিং এর জন্য আছে না একজন, আজকে আপু সম্ভবত রিসার্চ রাইটিং এর কাজ করেন না? আচ্ছা, উনি নেই এখন সম্ভবত। ওকে, উনি একটা 5 স্টার দিয়ে মানে ফিডব্যাকটা এখানে শো করাচ্ছে। আচ্ছা, এটা ছাড়াও মনে হয় আরো কিছু দিছে, একটু দেখি। আচ্ছা, এটা আরেকটা এন্ট্রি, ঠিক আছে, এটা বাদ দিলাম। তো
ইনিও মানে রাইটিং সার্ভিস দেন, সেরকম একটা দিচ্ছেন। আচ্ছা, এখানে খুব ভালো আউটপুট নেই, আমি অন্য একটা কন্টেস্ট দেখি যেটা থেকে হয়তো ভালো কিছু আইডিয়া পাওয়া যাবে। এই দেখেন, এটার কথা সম্ভবত বললেন না, ইমেল যেটা চাচ্ছে। হ্যাঁ, এটাই বলছিলাম। হ্যাঁ, দেখেন এই বলতেছে উই নিড দ্য ইমেল অ্যাড্রেস, নেম, ওয়ার্ক টাইটেল অ্যান্ড কলেজ নেম, হ্যাঁ, ফর একাডেমিক ডিপার্টমেন্ট হেডস ইন দ্য ইউএসএ অ্যান্ড ক্যানাডা। উই আর লুকিং টু পে a per unit fee for this information delivered in an Excel format and above mentioned information. Note that the info must be from colleges and universities, not from high schools. And acha, consider this a trial and get as many as you can for the modest fee provided. আচ্ছা, বিভিন্ন জন বিভিন্ন ইয়া দিচ্ছে, সে যে কাজ করছে তার ডকুমেন্টস দিয়ে রাখছে। দেখেন এখন পর্যন্ত, আচ্ছা আচ্ছা, এই যে একজন আবার কিছু সাবমিট করছে, এটা ডিটেইলসটা আমরা দেখি। এন্ট্রি করছে 10 জন। এখনো 1 সপ্তাহ 2 দিন রিমেইনিং। সো যেটা বললাম, দেখেন এন্ট্রি গুলো থেকেও ধারণা পাওয়া যায়, আর ডেসক্রিপশনটা হচ্ছে আমাদের মেন ওয়ে ধারণাগুলো নেওয়ার জন্য। বোঝা গেল বিষয়টা? এখন দেখেন সাবমিটের বিষয়ে যদি আসি, সাবমিট বা এন্ট্রি অপশনে ক্লিক করে আমরা এখানে যে কোনো একটা টাইটেল ইউজ করতে পারি, আমাদের ডেসক্রিপশনটা দিতে পারি ইচ্ছা মতো। লাইসেন্স কন্টেন্ট, হ্যাঁ, দিস এন্ট্রি ইজ মাই ওন, এটা দিবেন। দেন এখানে অ্যামাউন্ট, যেটা এখানে যে অ্যামাউন্ট থাকবে এখানে সেটাই দিবেন। অ্যামাউন্ট মিন্ট হচ্ছে যখন আপনার এটা যদি উইদাউট উইনে, মানে কাউকে যদি উইন না করে কন্টেস্টে যদি শেষ হয়, তখন অ্যামাউন্ট যদি দেওয়া থাকে কত করে সেল করবেন, দেন পরে এসে যদি আবার ক্লায়েন্ট মনে করে আপনার এন্ট্রিটা সে কিনে নিবে, তখন এই অ্যামাউন্টটা পে করে সে কিনে নিবে। সো আপনার এন্ট্রিও যা থাকবে এই অ্যামাউন্টটাও তাই দিয়ে দিবেন। আর আমরা যদি আমাদেরটা হাইড রাখতে চাই, দেন এগুলো হাইড রাখতে পারি। বোঝা গেছে? তো এই আর কি। ফাইনালি এবার হাইলাইট করার অপশন আছে, সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টে যদি টাকা থাকে, ব্যালেন্স থাকে, দেন সেটা থেকে আমি ইউজ করে করে এই অপশন এইগুলোতে পে করতে পারি। দেন সাবমিট এন্ট্রি করলে আমাদের এন্ট্রিটা সাবমিট হবে। এই হচ্ছে সাবমিট এন্ট্রির প্রসিডিউরটা। আমরা এই পর্যন্ত সবাই বুঝছি?
বলেন তো। কারো কোনো কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত? কেউ কোনো কথা বলেন না যে? সবাই আমরা আছি তো? হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এতটুকু ভাইয়া কিন্তু এটা জি কি freelancer.com এ কিভাবে প্রজেক্ট সাবমিট করব এটা দেখানো হয়েছে? আমি এতক্ষণ ছিলাম না তো ভাই, ভুলে গেছি ক্লাস ছিল যেটা। ও আচ্ছা আচ্ছা, এটা না না প্রজেক্ট না, এটা হচ্ছে কিভাবে আমরা কন্টেস্ট গুলোতে অ্যাটেন্ড করব। প্রজেক্ট সম্পর্কে এখনো বলি নাই। আচ্ছা আচ্ছা, আপনি দরকার হলে ভিডিওটা একটু দেখে নিন ক্লাস শেষে, তাহলে জি ভাইয়া। সুবিধা হবে। আচ্ছা, আর আরেকজন আচ্ছা, কি বলছিলেন যেন, আমি ক্লিয়ার শুনি নাই। হ্যাঁ, পলাশ ভাই বোন হয় নাকি, কে বলছিলেন? আচ্ছা আচ্ছা, ইয়া একজন কোশ্চেন করছেন যে অনেক সময় ক্লায়েন্ট কন্টেন্ট টাইম পেরোতে বা পেরোবার আগে অফ করে দেয় বা ডিলিট করে দেয়, কেন? হুম, এটা হচ্ছে অনেক সময় কিন্তু ক্লায়েন্ট ভেরিফাইডও থাকে না, সে কোনো কারণে কন্টেস্টটা তখন বাদ দিয়ে দেয়, অথবা যে রেজাল্টগুলো পাই সেগুলো হয়তো তো সে ইউজ করে কি করে না, মানে এরকম একটা ব্যাপার থাকে, ঠিক আছে? কিন্তু এগুলো পুরোটাই ইলিগাল, আর কন্টেন্ট বাদ দিয়ে দিলে তখন তো আর কিছু করার থাকে না। সেজন্য আমরা ক্লায়েন্টটার যাচাই বাছাই করে যদি ভালোভাবে নিই, তার রেটিং, এরপরে সে কোন দেশের, ঠিক আছে, আমরা সাধারণত পাশ্চাত্যের কান্ট্রিগুলোকেই মানে অ্যাটেন্ড করার চেষ্টা করব। আবার যদি ভালো ফিডব্যাক দেখি অন্য কান্ট্রিগুলোর, সেই ক্ষেত্রেও তাদের সাথেও কাজ করার চেষ্টা করব, এই আর কি। ও আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্স এখন এই পর্যন্ত বেশ ভালোই আছে। যারা আছেন আমি বলি, আপনাদের নেক্সট ক্লাস তো আবার মন্ডে, দ্যাট মিনস 21 তারিখ। আচ্ছা, 21 তারিখ সমস্যা নেই। চব্বিশ সমস্যা নেই, 24, 26। আচ্ছা, নেক্সট শনিবারে, ঠিক আছে, আজকে তো শনিবার, নেক্সট শনিবার দ্যাট মিনস 26 তারিখ। হ্যাঁ, 26, 28, শনি সোম বুধ। আচ্ছা, 3টা ক্লাস, ঠিক আছে, 26, 28, 30। সবাই শুনছি তো আমরা, না? হ্যাঁ ভাই শোনাচ্ছে। জি, 26, 28, 30-এ আপনাদের ক্লাস টাইমটা হয়তো চেঞ্জ হবে। এই 3 দিন আমি সম্ভবত 4টা থেকে 6টা এরকম বিকেলে টাইমে হয়তো নেব ক্লাসটা। আমি অবশ্য আগেই গ্রুপে জানিয়ে দেবো মেসেজ দিয়ে, তারপর একটু বলে রাখলাম আর কি, বিষয়টা যেন আপনাদের কাছে একেবারে নতুন না হয়, এই জন্য। 26, 28, 30। ভাইয়া যদি পসিবল হয় 4টা থেকে শুরু না করে 5টা, যদি পসিবল হয় আর কি। আচ্ছা, কয়টা? 5টা? 5টা বা 5:30 হলে আমার জন্য ভালো হয়। আমি ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার নলেজে থাকলো এটা তাহলে। আর ভাই বাকি কারো কোনো সমস্যা আছে? ভাই, জি, হ্যাঁ, কয় তারিখ 5টা থেকে? আহ,
এটা হচ্ছে আপনার 26, 28, 30 এই 3 দিন। ও আচ্ছা, 3 দিন না? জি জি। আমি থাকতে পারবো না। আচ্ছা না, থাকতে সমস্যাটা পারবো না মানে আচ্ছা আচ্ছা ব্যাপার হচ্ছে কি, তোরগুলো আমি তো রাত জাগি, তো আমার একটু বিকালে না ঘুমাইলে চলে না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, সমস্যা নাই। তো এই জন্য আর কি। আপনি ঘুম থেকে এমনি সাধারণত ওঠেন কখন? ও টুটতে 6:30 7টা বেজে যায়। ওই শেষের দিকে দেখা যাচ্ছে একটু জয়েন দিতে পারলে দিলেন, জাস্ট হ্যাঁ, লগ ইন শেষের করে দিকে কাজ হইতে পারে। করলেন আর কি, এই আর কিছু না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না ঠিক আছে। তারপর আপনারা জানাই রাখছি, আমার তো হ্যাঁ না জানলে তো চলে না। আচ্ছা আচ্ছা, না না তা তো অবশ্যই। আর এটা 3 দিন তো সমস্যা হবে না, মাত্র 3 দিন। আচ্ছা হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আর বাকিদের তো আর মেজর তেমন কোনো সমস্যা নেই না? জি ভাইয়া, ভাইয়া 5টা 6টার দিকে শুরু করতে পারলে ভালো হয় আর কি, আচ্ছা বুঝলেন আমি না? চেষ্টা করব সে আর কি। তাহলে 5টা সাড়ে আচ্ছা ভাই, 5টা এরকম যদি শুরু আর করতে পারি। সমস্যা নাই ভাইয়া, আপনার সুবিধা মতো করেন, আমরা দরকার হলে যতক্ষণ পারি ততক্ষণ থাকবো। আর নাই আচ্ছা আচ্ছা ফেসবুক থেকে ভিডিওটা দেখে নেবো ঠিক আর কি। আছে ঠিক আছে, আমি চেষ্টা করব তারপরেও তার প্রোগ্রামটা কি আমি শুনি নাই, বুঝি নাই। আচ্ছা আমাদের ওই যে 26, 28, 30 এই 3 দিন ক্লাসটা সম্ভবত 4টা অথবা 5টার দিক থেকে শুরু হবে, আমি এটা আগেই জানিয়ে দেবো। তারপরে একটু আপনাদের একটু নলেজে রাখলাম বিষয়টা, বোঝা গেছে? এটাই আর কি। আচ্ছা আমার একটু ফোন আসছে, আমি একটু রিসিভ করি, আবার আমি আসতেছি।
আচ্ছা, তাহলে ওকে, তাহলে প্রজেক্টটা নিয়ে একটু কথা বলি তাহলে। সো ফ্রিল্যান্সের আসলে বিষয়টা যেটা, কেন আমি প্রজেক্টটা নিয়ে আগে বললাম না, বা কেন প্রথমের দিকে প্রজেক্ট নিয়ে কথা মানে কাজ না করার জন্য বলি, সেটা হচ্ছে ফ্রিল্যান্সারে যে স্কিল টেস্টগুলো দিতে হয় এগুলো সব পেইড। ইভেন আপনি প্রোফাইলটাকে সাজানোর জন্য যে ব্যাপারগুলো আছে এগুলো পেইড। তো এতে কি হয়, আমরা যদি প্রথমের দিকে 5-7টা কন্টেস্টে খুব ভালো করি, হ্যাঁ, এবং আমরা যদি বেশ কিছু কন্টেস্ট অ্যাটেন্ড করার পর একদিকে যেমন আমার স্কিল ডেভেলপ হবে, এরকম করে যদি 20-25টা কন্টেস্টে অ্যাটেন্ড করে আমরা অ্যাটলিস্ট 5টা কন্টেস্টে যদি জিততে পারি, আমাদের প্রোফাইলে কিন্তু বেশ কিছু অ্যামাউন্ট জমা হয়ে যায়। ওই টাকাগুলো দিয়ে আমরা বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট প্রোফাইলটাকে ডেকোরেট করে ফেলতে পারি। আর তারপরে যদি আমরা কন্টেস্টে যাই, সরি প্রজেক্টগুলোতে যাই, তখন কিন্তু সহজেই প্রজেক্টগুলো আমার পাওয়া সহজ হয়। যেমন আমি দেখাই আপনাদের বিষয়টা। দেখেন প্রজেক্টের ক্ষেত্রেও এরকম বেশ কিছু ইয়ে আছে, আপনার প্যারামিটার আছে, যেমন এই যে ক্লায়েন্টের রিভিউ, গ্যারান্টেড এবং আদার্স যে প্যারামিটারগুলো আছে। আমি আরেকটু দেখি, চেক করি। এখান থেকে আপনাদের ডান পাশে যে অপশনগুলো, সরি বাম পাশে, এখান থেকে চাইলে যে ফিচার্ড, সিল্ড, যে এগুলো অপশন সিলেক্ট করে করে ফিল্টার করা যায়। ভালো রিভিউ দেখে আমি একটা ইয়ে দিই, আমি দেখি কন্টেন্ট রাইটার কিছু পাই কিনা। তো এখানেও কিন্তু আপনার আপওয়ার্কের মতো আওয়ারলি অথবা ফিক্সড প্রজেক্ট দুই রকমই থাকে। যেমন এই যে এটা দেখেন, এত ইউএসডি পার আওয়ার, এটা হচ্ছে আপনার রেঞ্জ, হ্যাঁ। আর এটা হচ্ছে আপনার আবার ফিক্সড প্রজেক্ট, যে এই যে অ্যাডভার্টাইজিং ফর 6 মান্থস বলতেছে, 6 মান্থসে ওরা ওদের বাজেটটা এটা $1100 থেকে $1500 মধ্যে। সো আমি একটু ভালো ফিডব্যাক নিয়ে এই যে এটা একটু দেখি, এটা একটা দেখি, আওয়ারলিও একটা দেখি। প্রজেক্টটা এই যে এখানে ওপেন শো করতেছে, এই বিডিং এন্ড সিন, এই যে এটা হলো আমার টাইম, যার কতদিন এটাতে আপনি বিট করতে পারবেন। 6 দিন 23 ঘন্টা এটা ওপেন থাকবে। ক্লায়েন্ট এখানে স্কিলগুলো সেট করে দিছে, এটা হবে আমাদের ডেসক্রিপশন। আপওয়ার্কের সাথে অনেকটাই মিল আছে। এটা হচ্ছে আপনার টোটাল অ্যামাউন্ট বিডের কতদিনে ডেলিভার করবেন, ঠিক আছে, এখানে সেই ডেটা দিয়ে দিবেন। এখানে মাইলস্টোন সেম অ্যাজ আপওয়ার্ক, তো এখানে আপনি প্রপোজালটা দিবেন, দেন আপনি যদি এটাকে স্পন্সার্ড দিতে চান, মানে একদম বিটস দ্যাট আর স্পন্সার্ড আর এত পার্সেন্ট মোর লাইকলি টু বি অ্যাওয়ার্ডেড। আর হচ্ছে এটা সিল্ড করে দিই, তাহলে আমাদের লেখা বা এগুলো কেউ কিছু দেখলো না। আর হাইলাইট, আমার অ্যাপ্লিকেশনটা একটু হাইলাইট হয়ে থাকবে। এই যে বলতেছে যে মেক ইউর বিড হাইলাইটেড ইন ইয়েলো, হ্যাঁ, ফর গ্রেটার ভিজিবিলিটি। যে আপনার ইয়েলো কালার, হলুদ কালারে যখন একটা হাইলাইটেড হয়ে থাকবে তখন এটা ভিজিবিলিটিটা ভালো থাকবে, ক্লায়েন্টের চোখে পড়বে। দেখেন সব জায়গাতেই বিজনেস। এই কাজটা কিন্তু আপওয়ার্ক অথবা ফাইবার এরকম কোনো অ্যাক্টিভ নাই, বাট এখানে আছে। তো দেখেন হাইলাইট করার জন্য $1 নেয় এরা, আর জাস্ট সিল করে দেওয়ার জন্য ঠিক আছে যে 10 সেন্ট আর কি যাবে।
স্পন্সর্ড করতে গেলে আপনার চলে যাচ্ছে প্রায় $10, প্রায় বলতে কি $10। টোটালটা আপনি এখানে ইয়ে করে এখানে জাস্ট প্লেস বিট করলে বিট চলে যাবে। এই যে প্রপোজাল গুলো কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। এটা আমার কাছে বেশ একটা বোরিং লাগে বিষয়টা, যে এটা এই জিনিসটা ভালো না, যে কে কি লিখলো না লিখলো এখান থেকে কিন্তু আপনি দেখতে পারছেন। এই জিনিসটাকে যখন আপনি কি করবেন, এই যে এখান থেকে অপশন আছে, সিল্ড করে দিবেন, দেন আপনি কি লিখলেন ওটা কিন্তু আর কেউ দেখবে না, এই যে সিল্ড অপশনটা পেইড সিস্টেমে যদি করেন। আর না করলে এরকম কোন দেশের কে দেখেন, টোটাল নাম্বার অফ রিভিউস রিসিভড 462টা রিভিউ তার। হ্যাঁ, সে টোটাল অ্যামাউন্ট আর্নড বাই দিস ফ্রিল্যান্সার, তার সাকসেস রেটিং, এই যে আপওয়ার্কে যে রেটিংটা থাকে সাকসেসের ওই জাতীয়ই কিছু একটা। আর অ্যাভারেজ তার যতগুলো রিভিউ হয়েছে 462টা, তার মধ্যে তার রিভিউ স্কোর যথেষ্ট ভালো 4.9, ইনি 41টা। আর ম্যাক্সিমাম দেখেন ইন্ডিয়া, দেখছেন। তারপরে পেলাম পাকিস্তান, আমাদের বাংলাদেশি কাউকে পাবো না, দেখি ইন্ডিয়া, হ্যাঁ বাংলাদেশি পেয়েছি। বাংলাদেশি দেখেন ফিডব্যাকটা কত খারাপ, ব্যাড লাক, ওনার একটাই রিভিউ, তাও আবার ফিডব্যাকটা খারাপ ছিল। আচ্ছা, 3টা রিভিউ ইন্ডিয়া, বাংলাদেশি একজন 5 স্টার, একটা রিভিউ, গ্রেট। আচ্ছা, কি কত বিট করছে দেখেন, এটাও দেখা যাচ্ছে, এটাই খুব খারাপ দিক। এটার জন্যই হচ্ছে হাইড করে দেওয়া, মানে দিতে আপনার 0.10, দ্যাট মিনস 10 সেন্ট কেটে নেবে। এরা যারা করছে কেউ হাইড করে না আর কি, তাই আমরা দেখতে পেলাম। আমরা বুঝতেছি বিষয়টা। সবাই একটু কথা বলি। এখন কিন্তু আমরা জি ফ্রিল্যান্সারের ভাইয়া। আমরা এখন ফ্রিল্যান্সারের প্রজেক্ট নিয়ে কথা বলছি। এই এতক্ষণ যে বিষয়গুলো বললাম এটা আমরা সবাই বুঝতেছি কিনা? বুঝতেছি ভাই, বাট এটা ভাই আমার একটু ঝামেলা লাগতেছে। আপওয়ার্ক আর মানে ফাইবার থেকে একটু ঝামেলাপূর্ণ মনে হচ্ছে। এটা বেশ কিছু অপশন ভ্যারিয়েশন আছে, কিছু কিছু মানে অপশন একটু বেশি এখানে। তবে এগুলো নিয়ে থাকলে আবার এটা সহজ হয়ে যাবে ওইগুলোর মতোই। হ্যাঁ, 2-1বার করলে ভাই এগুলা হ্যাঁ হ্যাঁ, কিছুদিন নাড়াচাড়া করলে যে আপনার কিন্তু তুলনামূলক আপওয়ার্ক ফাইবার বেশি নাড়াচাড়া হয়েছে, যার কারণে ওইটা মনে হচ্ছে খুব ইজি। ঠিক আছে, একটু সময় দিয়েন। এই যে যেগুলো খুব ভালো লেভেলের মার্কেট প্লেস, 2-4টা এগুলোর সাথে চলাফেরা করলে কি হয়, নিজের কনফিডেন্সও ভালো থাকে। কোনটাতে কি কখন শাইন করব আমরা এটা কিন্তু জানি না। ভাইয়া এখানে freelancer.com এ কি আপওয়ার্কের মতো কানেক্টস লাগে? হ্যাঁ, এখানেও নির্দিষ্ট আপনার লিমিটেশন থাকবে অ্যাপ্লাই করার। যেমন প্রোফাইলে যাই, কোনটা দেখাবো? আচ্ছা, আমি একটু অপশনটা চেক করে আমি দেখাচ্ছি ওটা।
আচ্ছা, এই যে এখন কি আমার স্ক্রিন দেখা যায় তো না? জি ভাইয়া। আচ্ছা, দেখেন এই হচ্ছে আপনার ক্রাইটেরিয়া যে ইজ দেয়ার এ ফ্রি ফর বিডিং। তো আমরা জেনারেলি আমাদের প্রোফাইলের লেভেলের উপর ডিপেন্ড করে, মেম্বারশিপ লেভেল। তো আমরা যখন ফ্রি মেম্বারশিপ চালাই তখন দেখেন এই যে কোথায় গেল, এটা হচ্ছে আমাদের বিডিং লিমিট। ফ্রি মেম্বারশিপে আমরা 6টা বিট করতে পারবো পার মান্থ অনলি। ইন্ট্রোতে 15টা বিট, বেসিক 50, দেন এই যে এরকম অপশন আর কি। এখন দেখেন এগুলো রেট দেখেন। ফ্রি যেটা ওটা তো আমি ফ্রি, ঠিক আছে। আচ্ছা, মান্থলি প্ল্যানে যাই। এই তো ইন্ট্রো থেকে শুরু আমার পেমেন্ট। বোঝা গেল বিষয়টা? এই যে আমার স্কিল অ্যাড করা, আমি যখন ইন্ট্রোতে যাব তখন আমি 30টা স্কিল অ্যাড করতে পারবো। বেসিকে যখন প্রোফাইল থাকবে আমার পার মান্থ আমার $4.95, দেন আমার 50টা বিট পার মান্থ, প্লাসে আপনি 100টা বিট পার মান্থ, দেন 80 স্কিলস। এবং এটা বর্তমানে একটা অফার দিচ্ছে ওরা, 1 মাসের ট্রায়াল, চাইলে এটা আমরা নিতে পারবো। বুঝে গেছে? প্রফেশনাল প্রিমিয়ার, এই হচ্ছে ভ্যারিয়েশন। আমরা বুঝলাম বিষয়গুলো? জি ভাইয়া। ওকে, তো এইভাবে আমি প্রথমে সাজেস্ট করবো যে আমরা কন্টেস্ট গুলো দিয়ে আগানোর চেষ্টা করি। তারপরে ধীরে ধীরে কন্টেস্ট গুলো যখন ভালো একটা পর্যায়ে চলে যাবে, আমার প্রোফাইলে কিছু ব্যালেন্স অ্যাড হয়ে যাবে, তখন সেগুলো ইউজ করে আমি চাইলে বিভিন্ন স্কিল দিয়ে পরবর্তীতে আমি হয়তো 1 মাসের জন্য বিভিন্ন একটা প্ল্যান নিলাম, নিয়ে অ্যাপ্লাই করলাম, তখন কিন্তু একটা সাকসেস পাওয়ার একটা পসিবিলিটিস থাকে। সো ফ্রিল্যান্সারে আমরা বিষয়গুলো দেখলাম। আর এর আগে কিন্তু ফাইবারের গিগ সম্পর্কিত, প্রমোশন সম্পর্কিত বিষয়গুলো আলোচনা করেছি। তো এখন আমি একটু ওই আলোচনাতে আবার ব্যাক করব। আমি একটু দেখি। আচ্ছা, আমাদের সাথে দেখছি জোনায়েদ ভাই আছেন। জোনায়েদ ভাই ইনফরমেশন গুলো আমাদের ডেটাবেজে তো আছে না? আপনার কথাটা তো কেটে কেটে আসতেছে, আমি একটু চেক করি। জি স্যার, আচ্ছা আচ্ছা আমার ইনফরমেশনটা আছে স্যার। আচ্ছা, জুনায়েদ ভাই, আপনার পুরো নামটা কি? মোহাম্মদ জুনায়েদ। ওকে, মোহাম্মদ জুনায়েদ। দেখতেছি না। মোহাম্মদ জুনায়েদ, ওকে। তো আপনার আর্নিং হয় নাই কোনো নাকি? না স্যার, এখনো হয় নাই। আচ্ছা, ওইটা সমস্যা না। তো সেই ক্ষেত্রে এখন আপনি বর্তমানে কি করতেছেন? আপনি ইন্টারনেট, তারপরে কম্পিউটার, এগুলো তো কোনো সমস্যা নেই নাকি? আছে স্যার, তেমন সমস্যা নাই, আছে ওই রকম। আমার স্ক্রিনে একটু সমস্যা, কোথায় আর সমস্যা? মাঝে মধ্যে হ্যাং করে। ও আচ্ছা, কম্পিউটার হ্যাং করে, ওকে। স্ক্রিন জি জি। হ্যাঁ এমনি হ্যাঁ, এখন হ্যাং আপনার করে নি, আর মাঝে প্ল্যানিংটা মধ্যে কি বলেন তো? আপনি ফাইবারে এখন গিগ কয়টা আছে?
স্যার আমার দুইটা আছে, ও ড্রাফটে দুইটা আছে নি, ওইটা আসলে এখনো অ্যাক্টিভ করি নাই। আর অ্যাক্টিভ কোনো গিগ ওইটা আছে? একটু কনফিউশনে আছে তো সেই জন্য আর। জি স্যার, জি স্যার, দুইটা আছে অ্যাক্টিভ কি। ও, আর কিসের জন্য বললেন যে অ্যাক্টিভ করেননি? মানে আসলে এগুলো প্রপারলি হয়েছে কিনা তখন ক্লাসের সময় আমি রেডি করছি তো, তো হুম, এরপর আর অ্যাক্টিভ করি নাই। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু এই যে গিগের, তখন থেকে আর কাজ করা হয় না বিধায় আর। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, আমরা গিগের ইয়েগুলো নিয়ে আলোচনা করছি আমাদের আগের ক্লাসগুলোতে, যে একটা গিগ গুলো কিভাবে আদর্শভাবে আমরা ইয়ে করতে পারি। আগের ক্লাসগুলোতে কি ছিলেন নাকি ওই ভিডিও থেকে কি দেখছেন কি না কিছু? জি জি, আগের ক্লাস পুরোটাই ছিলাম না, কয়েকটা মিস করছিলাম, আচ্ছা, কয়েকটাতে ছিলাম। আমাদের তো এই যে ক্লাসের ভিডিওগুলো আছে ওইটা একটু কাইন্ডলি সময় করে দেখে নিয়ে আপনি ওইভাবে গিগগুলোকে জি স্যার। চেক করেন, করে যদি ওটা ওকে থাকে পাবলিশ করে দেন, ঠিক আছে? জি স্যার। প্রথম কাজটা এইটা। দ্বিতীয় হচ্ছে এই আচ্ছা স্যার, গিগগুলোকে আবার প্রমোশনে আরেকটা। আনতে হবে। হ্যাঁ, গিগগুলো প্রমোশন নিয়েও কিভাবে আমরা স্যার? ক্লাসে আলোচনা করছি। গিগ প্রমোশন সম্পর্কে আপনি কিছু বলতে পারবেন? না স্যার, আমি সম্ভবত এই ক্লাসটা। আচ্ছা আচ্ছা, আপনি একটু কাইন্ডলি ভিডিওগুলো চেক করেন, আমি নেক্সট ক্লাসে তারপরে আপনার সাথে কথা বলি, ঠিক আছে? তাহলে জি আপনি স্যার। নেক্সট আচ্ছা স্যার, ক্লাস, আরেকটা বিষয় জানার ছিল আমার। জি বলেন। স্যার মনে করেন আমি পিন্টারেস্টে গিগটা মার্কেটিং করব, হ্যাঁ। হ্যাঁ, এখন আমি মার্কেটিংটা কি পিন্টারেস্টে করব নাকি ফেসবুক আর টুইটার বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে করলেই চলবে? মানে কোনটাতে করলে বেটার হয়? আচ্ছা, প্রত্যেকটা প্লেসে আমরা মার্কেটিং করব, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সঠিক ওয়েতে। আপনি যে ভিডিওগুলো আমাদের আছে প্রত্যেকটা ভিডিও একটু কাইন্ডলি দেখেন, এগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করছি, ওয়েগুলো। তারপরে ওইগুলোর মধ্যে যে বিষয়গুলো বুঝতে সমস্যা হবে আমাকে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ওটা কিন্তু প্রত্যেকটা অংশ ভালোভাবে দেখবেন, দরকার হলে খাতা কলম নিয়ে বসে পড়বেন। হ্যাঁ, কত তারিখের ভিডিওতে কি কি সমস্যা ওইভাবে নোট ডাউন করে ফেলবেন। এরপরে আমাকে কোশ্চেন করলে তখন সুবিধা হবে, না হলে ওইগুলো তো মনে থাকবে না, সবগুলো একসাথে মাথায় থাকবে না। জি স্যার। আচ্ছা, ওইটা নেক্সট ক্লাসে তাহলে আপনি আমাকে প্রথমে যেটা করবেন যে গিগ গুলো পাবলিশ করার জন্য গিগ উপযোগী কিনা নিজেই চেক করতে পারবেন, আমি এই নিয়ে আলোচনা করছি। ওটাকে চেক করে পাবলিশ করবেন, এই ব্যাপারটা জানাবেন কি অবস্থা। দ্বিতীয়ত, গিগ প্রমোশনের বিষয়ে আমি যে আলোচনাগুলো করলাম এগুলোর মধ্যে কোনগুলো দিয়ে আপনি প্রথমে শুরু করতে চাচ্ছেন সেই বিষয়টা নিয়ে আমাকে জানাবেন, আর কোনো সমস্যা থাকলে সেগুলো নিয়ে, ঠিক আছে? জি স্যার। ওকে, ঠিক আছে, আমি একটু তাহলে নেক্সট যাই। উম, আচ্ছা, জুনায়েদ সিদ্দিক। জি স্যার, আমি আসলে দুইটা থেকে জয়েন করছি তো, একটা মোবাইল থেকে আরেকটা হচ্ছে ও ল্যাপটপ আচ্ছা থেকে। আচ্ছা, ঠিক আছে, ওকে। দুইটা নাম আমি হয়ে গেছে। ভাবছি যে হয়তো নামের হয়তো ভেরিয়েশন আছে। আচ্ছা আচ্ছা, আখি আপুর কি অবস্থা বলেন? আখি আপুর হচ্ছে $85 এখন পর্যন্ত দেখছি এখানে। তারপরে আর কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে? আর কোথায় কি করতেছেন? কয়টা গিগ এখন? তারপরে গিগের প্রমোশন গুলো চলতেছে কিনা, ফাইবার বাদে আর কোথাও কোথাও কাজ চলতেছে কিনা, এই সব নিয়েই বলেন। তারপরে আর কি আছে?
আচ্ছা শুভ, দেখছি শুভ চৌধুরী যিনি, আচ্ছা, জি কে বললেন কথা আমি ঠিক বুঝি নাই। আচ্ছা শুভ চৌধুরী, আপনার ইনফরমেশনটা কি ডেটাবেজে আছে? জি ভাইয়া আছে। আচ্ছা আমি তো একটু দেখি। শুভ, শুভ চৌধুরী নামে আছে না? জি ভাইয়া, ওই নামটা একটু আমার এনআইডি নাম অনুসারে SHUB, সরি মানে BO যেটা এখানে দেখতেছেন জি শুভ, ওখানের মধ্যে মানে আমার এনআইডি নাম অনুসারে যেহেতু স্যাররা আগে বলছিল তো আচ্ছা SHUBHA মানে শুভা ওখানে এটা এরকম। ও আচ্ছা আমি দেখি কন্ট্রোল এফ। আচ্ছা SHUBH এইটা না? জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, তো আপনার আর্নিং তো ভালোই মাশাআল্লাহ। কোন কোন প্লেসে হচ্ছে আর্নিংটা? ডাটা এন্ট্রি মানে ডিজিটাল মার্কেটিং ডাটা এন্ট্রি আচ্ছা ইয়াতে আচ্ছা, এটা কি ফাইবারে নাকি অন্য কোথাও? ফাইবারে আপাতত। ওকে ওকে, ভেরি গুড। কয়টা রিভিউ হয়েছে এখন? লেভেল 1 কি হয়ে গেছে? লেভেল 1 পাইছিলাম, তবে ওই অর্ডার ক্যান্সেল করার কারণে আমার ও এবার আচ্ছা, ব্যাচ লেভেলটা চলে একটু গেছে, ওটা আবার চলে আসবে, সমস্যা নেই। সেটা এখন কি রানিং প্রজেক্ট আছে নাকি? আছে। আচ্ছা, গিগ কয়টা আছে? গিগ আপনার 7টাই আছে। গিগ 7টা আছে, ভেরি গুড। ইমপ্রেশন সব থেকে বেশি কোনগুলোতে? ইয়াতে মানে ডাটা এন্ট্রি গিগগুলোতে ইমপ্রেশন বেশি আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি হচ্ছে ইয়ে করেন, ফার্স্ট পেজে আছে কোনো গিগ? ফার্স্ট পেজে ছিল এই কয়দিন, এখন হঠাৎ করে আবার কি হয়েছে কি জানি ডাউন হয়ে গেছে। ডিসেম্বর মাসটা নাকি বলে একটু মানে মনে করেন ক্লায়েন্ট ওখানে এখন তেমনটা পাওয়া যাচ্ছে না আর কি ফাইবারে মার্কেট প্লেসে। আচ্ছা তো এই কারণে এখন মানে মনে করেন মানে কি হয়তো আজকে থাকলে কালকে না এরকম অবস্থা। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনি মার্কেটিং এর জন্য কি পলিসি অ্যাপ্লাই করছেন? এই যে ভাই আপনি যেগুলো দেখাইছেন বিশেষ করে টুইটার, তারপর পিন্টারেস্ট, এগুলোতে মনে করেন মানে ওইভাবেই পোস্ট দিতেছি। হ্যাঁ ভালোই, ওখান থেকে ভালো ইমপ্রেশন আসছে। আগে তো মনে করেন সোশ্যাল ক্লিক নামে একটা ক্যাটাগরি ছিল, বোঝা যেত। এখন তো সোশ্যাল ক্লিকটা সরাই ফেলছে এটা, তাহলে বুঝতে পারতাম যে ওখান থেকে কয়টা ক্লিক আসতে হবে। তবে ইমপ্রেশন ভালো পাচ্ছি, ক্লিকও আসতেছে ভালো। আচ্ছা আচ্ছা, যাক খুবই ভালো। আর পিন্টারেস্টে কিন্তু এই যে ট্রেন্ডি কিছু পোস্ট করবেন, যেমন অর্নামেন্টস দিয়ে, তারপরে ক্রিপ্টোকারেন্সি এসব টাইপ। আচ্ছা এতে আচ্ছা, ওই ওদের ইমপ্রেশনের কিছু অংশ আপনার ফাইবারে চলে আসবে তখন আবার। ওখানে যেহেতু লিঙ্ক আপ করা, তো প্রোফাইলে ইমপ্রেশন পাবে অনেক। ঠিক আছে, ঠিক আছে ভাই। ওকে ঠিক আছে, তাহলে আপনি চালাইতে থাকেন, আল্লাহ ভরসা। জি ভাই, একটু দোয়া করবেন। শিওর শিওর। আচ্ছা, এদিকে হচ্ছে ইয়ে গেছে। আচ্ছা, বিজয় তো প্রথমে কথা হয়েছে। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল। এখন এখানে যে মানে আমাদের গ্রুপে কি এমন কেউ নাই যার কাছে অনেকগুলো কাজ আছে, করতে পারতেছে না, তারা চাইলে শেয়ার করতে পারে এরকম? হ্যাঁ, আপনার গ্রুপে হ্যাঁ এমন কেউ যদি থাকেন, হ্যাঁ কারোর যদি প্রয়োজন হয়, অবশ্যই আপনাদের গ্রুপের মধ্যে প্রথমে চেক করবেন, তারপরে এর মধ্যে যদি ফুলফিল না হয় দেন বাইরে দেখবেন। ঠিক আছে, অনেকের হয়তো লাগতে পারে হেল্পিং হ্যান্ড। ঠিক আছে, জি, সেটাই বলতেছিলাম। তাহলে অ্যাটলিস্ট মানে কি বলবো, অফলাইনে হলেও কাজ পাওয়া যেত। এখন অনলাইনে হ্যাঁ সারাদিন বসে থাকলে তো পাওয়া যায় না কিছু। সেইটাই। আর আপনাদের কি অফলাইনের কাজের বিষয়গুলো দেখানো হয়েছিল?
অফলাইনে কাজ চেক করা? হয় নাই মনে হয় নাকি? আমি তো তাহলে ওই ব্যাচকে দেখাইছি। না ভাই দেখাইছিলেন তো ফেসবুকের গ্রুপের মধ্যে দেখাইছিলেন। ও আচ্ছা, হ্যাঁ গ্রুপগুলো। আচ্ছা, ওইগুলো নিয়ে আমরা কেউ কি চেষ্টা করছি বলেন তো? জি আমি ট্রাই করছি, কিন্তু ওখানে একটা জিনিস দেখা গেছে কি, আমি বাংলাদেশিকে একজনকে নক দিচ্ছিলাম, হুম। কিন্তু ওরা অনেক, বিশেষ করে কন্টেন্ট রাইটিং অনেক কম প্রাইস বলে, মানে অনেক হাই লেভেলের জিনিসপত্র চাই, ইভেন প্রিমিয়াম, মানে গ্রামারলি তো বাদই হ্যাঁ দিলাম, এটা আমিও গ্রামারলি ট্রাই ছাড়া করছি, অনেক হ্যাঁ আরো মানে অ্যাডভান্স কাজ কিছু বেশি চাই। প্রাইস কম। আচ্ছা, একটু হ্যাঁ আর এক্সাম্পল দেন পাত্তাই তো, দেয় না, আমি কেমন রেটের এটাই ভ্যারিয়েশনটা জিনিসে কেমন? বুঝলাম না। রেটের ভ্যারিয়েশনটা কেমন একটু বলেন তো? জি বুঝি নাই। হ্যাঁ, কেমন রেট বলে কোন কাজের? আমাকে একজনের নক দিচ্ছিল কন্টেন্ট রাইটিং, তাও আবার একাডেমিক রিসার্চ পেপার, হুম। যেখানে আমি আমার ইউনিভার্সিটিতে অলমোস্ট 2 লাখ টাকার প্রজেক্টে কাজ করি। এই 2 লাখ টাকার প্রজেক্টে অলমোস্ট 7,000 ওয়ার্ড লিখি রিসার্চ করে। হ্যাঁ। আমাকে বলে কি 1,000 ওয়ার্ড লিখবেন 500 টাকা, এবং টার্নিটিন থেকে শুরু করে গ্রামারলি থেকে শুরু করে একদম 100% একুরেট, সাথে রেফারেন্সিং, হার্ভার্ড রেফারেন্সিং, অনেক কিছু, মানে এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের রিসার্চ। আচ্ছা আচ্ছা আচ্ছা, রিসার্চ পেপার ছাড়াও এমনি তো জেনারেল আর্টিকেল যদি 1000 ওয়ার্ড 500 দেয় তাহলে কিন্তু সেটা খারাপ না। জি জি ওটা ঠিক আছে, বাট আমি যার সাথে কথা বলছি সে আমাকে যদিও চুজ করছে, বলে কি আপনার সাথে আমি 2-1 দিন পরে কথা বলবো। আচ্ছা আচ্ছা, এখনো তো কোনো খবর নেই। বুঝতে পারছি। কন্টেন্ট রাইটিং তো ভাই আমার সব থেকে বেশি কষ্ট লাগে, ওটাতে এরকম কম বললে একদম খারাপ লাগে, কারণ আচ্ছা, অনেক আপনার বেশি রিসার্চ সেটাই যারা করতে হয়, মানে অনেক বেশি রিসার্চ করতে হয়, সারাদিন মানে বসে থাকতে হয় ওরকম ব্যাপারটা, কিন্তু অন্যান্য মানে কাজগুলো তো এরকম না, সেজন্য আমার মনে হয় এটাতে আরো বেশি মানে প্রাইসিংটা বেশি হওয়া উচিত। আচ্ছা, তাহমিনা আপনার এক্সপিরিয়েন্সটা বলেন। উনি যেমন বললেন যে এই ইয়েতে এমন রেট, আপনার কেমন রেট ফেস করা লাগছে সেটা একটু বলেন। আমি এমনিতে ওই যে সোশ্যাল মিডিয়ার একটা ছিল দুবাইয়ের, কিন্তু ওই যে মানে প্রাইসিংটা হয়নি আর কি, ইনস্টাগ্রাম ফেসবুক দুইটারই কাজ ছিল, সব কাজ করতে হবে আমাকে, ওনার ওখানে তেমন কিছু ছিল না। তো আমি প্রাইসিং বলছি, উনি তো ফিদা হয়ে গেছে, আর ভয় আর করে নাই, কারণ হচ্ছে ওরা চাই যে মানে অল্প টাকায় কাজ করাতে আর কি, এটা তো পসিবল না, কারণ হচ্ছে সব কাজই করতে হবে, লাইক আনা, ফলোয়ার্স আনা, আমার মনে হয় অর্গানিক্যালি তাও এগুলো অনেক বেশি টাফ। হুম হুম, বুঝতে পারছি। তবে প্রথমের দিকে কিছুটা স্যাক্রিফাইস হয়ে বেশ কিছু প্রজেক্ট করে নেন, ঠিক আছে? এটা হলো আমার সাজেশন থাকবে, যেন পোর্টফোলিও গুলো জি আপনার ভাইয়া। হাতের কাছে থাকে, আপনি যখন বড় অফার গুলো পাবেন সেইগুলো যেন এক্সপিরিয়েন্সের অভাবে, পোর্টফোলিওর অভাবে যেন চলে না যায়। হ্যাঁ আমার যেটা মানে মনে হচ্ছে, কন্টেন্ট রাইটিং এ যতই এক্সপার্ট হোক না কেন, আপওয়ার্কে যদি এক্সপার্ট, কি বলে ওই যে মানে পোর্টফোলিও দেখাতে না পারে, বা দেখাইলেও কেমন জানি, এই আপওয়ার্কের জন্য যদি এক্সপিরিয়েন্স না হয় তাহলে কি নেয় না, এরকম কিছু। না, আমি তো সবসময় আমার যত কন্টেন্ট রাইটিং এ সবকিছুতে আমার সব পোর্টফোলিও থেকে শুরু করে সবকিছু দেই, তাহলে এখানের মধ্যে মানে ফল্টটা কোন জায়গায়, এটা বের করবো কিভাবে, এটাই তো বুঝতেছি না। কেন তারা সিলেক্ট করছে না তাই? হ্যাঁ 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 সেটাই। শোনেন আমি বলি, আপনি, আপনাকে মনে করতে হবে আপনি একটা কম্পিটিশনে আছেন। সো প্রথমের দিকে স্যাক্রিফাইসিং মন মানসিকতা থাকবে, সেটা আপনার রেট হোক বা আপনার, যেহেতু এখানে প্রোফাইলটা ওইভাবে গ্রো করার নাই, আপনার আপনার বা আমাদের স্কিল যত ভালোই হোক, আমাদেরকে কিন্তু এখন একটু আন্ডার এস্টিমেটে রাখবে। তো আপনাকে এই সুযোগটাতে কাজে লাগাতে হবে, যে সব ক্লায়েন্ট আবার এটা রিসিভ করবে না। কেউ কেউ চায় যে হাই পে করে ওই এক্সপার্ট পার্সনটাকেই নিবে, কেউ চাই যে আপনার মিডিয়াম পে করবে, কেউ চাচ্ছে যে আমি লো কোয়ালিটির, মানে লো পে করে আমি যদি মিডিয়াম বা ভালো লেভেলের কাজ পাই তাহলে আমি কেন ওখানে ইনভেস্ট করব। এই যে সাইকোলজিগুলো
বুঝতে হবে ক্লায়েন্টের প্রোফাইলগুলো একটু রিসার্চ করতে হবে যে সে অ্যাভারেজ কত পার ডলারে হায়ার করে। হ্যাঁ, তারপরে অনগোয়িং যারা আছে তাদেরকে নিয়ে একটু রিসার্চ করবেন যে কোন পজিশনে কত দেয়। এখন দেখলেন যে একজন ওয়েব ডেভেলপার, অ্যাপস ডেভেলপার তার আন্ডারে কাজ করছে, তাকে দেয় $15 পার আওয়ার। তাহলে ডেফিনেটলি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার অথবা কন্টেন্ট রাইটারদের সে হচ্ছে $7-8 উপর দিবে না, এটা স্বাভাবিক। একটা অ্যাপস ডেভেলপারকে যদি সে $15 মধ্যে পে করে, হ্যাঁ। ভাইয়া আমার কথা হচ্ছে এত কঠিন কাজগুলো ওরা কেন কম টাকায় নেয়? আমার কথা হচ্ছে এখানে হ্যাঁ, নিজের একটা ইয়ে এটা আছে না, হচ্ছে কথা যে আপনি কখন কম টাকায় নেবেন। এই যে আপনি ধরেন 2 মাস অলরেডি ট্রাই করছেন, আরো 2 মাস ট্রাই করবেন, মার্কেটটা যদি ডাউন করে দেয় কেউ, তখন তো আমি চাইলেই বেশি টাকা নিয়ে চুপচাপ বসে থাকতে পারবো না, আমাদের তো কাজ চালাইতে হবে। সেই সময় তখন কম্প্রোমাইজেশনটা চলে আসে। বোঝা গেছে? এই যেমন ফিলিপাইন, এই যে পাকিস্তানের একজনের সাথে আমার কথা হলো একদিন, বলতেছে ওদের $1 রেস্টুরেন্টে যে খেয়ে দিয়ে একদিন নাকি কাটায় দেওয়া যায় খুব ভালোভাবে। এখন ওরা কিন্তু $5 পার আওয়ারে কাজ করলে ওদের জন্য এনাফ। আবার কোয়ালিটিও যদি আপনি ইভেন অবাক হবেন, পাকিস্তানি অ্যাপস ডেভেলপাররা, পাকিস্তানি ওয়েব ডেভেলপাররা $5 পার আওয়ারে কাজ করছে, মানে অ্যাভেলেবেল, খুব ভালো মানের। যেখানে আমাদের দেশে ডাটা এন্ট্রি অপারেটররাও চিন্তা করে না, যে ওরাও চিন্তা করে একটু বেশি নেওয়া যায় কিনা। তো মার্কেট প্লেসটা ভাইয়া ওরাই আমার মনে হয় খারাপ করে দিচ্ছে, কারণ হচ্ছে ওদের পাশাপাশি নিজের পরিশ্রমের টাকা ফিলিপাইনটা তো ওরা আছে। নিচ্ছে না, এর আরো মার্কেট প্লেসটা নষ্ট করে দিচ্ছে, ওদের হ্যাঁ, জন্য বাকিরা কষ্ট পাচ্ছে। ওদের পাশাপাশি কিন্তু ফিলিপাইনরা আছে, এরাও কিন্তু আপনার এরকম রেট গুলো আপনি ইভেন দেখবেন ফিলিপাইনের ইংলিশ প্রফিসিয়েন্সি, ওদের ওই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রিলেটেড কাজগুলো এরা অনেক এক্সপার্ট হয়। এবং হ্যাঁ, ওদের শুরুতে ওদের maximum ওদের ইংলিশ প্রফিসিয়েন্সিটা সবচেয়ে ভালো হ্যাঁ, ফিলিপাইনদের। এক্স্যাক্টলি। তারপরে আর ওই যে পাকিস্তান ইন্ডিয়ার এই বদমাশগুলোর জন্য মার্কেটে টিকে থাকা দায়ী হয়ে যাচ্ছে। খুবই দুঃখজনক। ঠিক আছে, এই যে দেখবেন তো, এই যে এখন ইউএস এর অনেক ক্লায়েন্ট ফিলিপাইনীয় প্রিফার্ড বলে ফিলিপাইন মানে অনেক ফিলিপাইনের ক্লায়েন্ট এখন আমার মনে হয় আগামীতে এরা বাংলাদেশকে টপকাই যাবে। হ্যাঁ, অনেক ওদের ম্যান পাওয়ার কম বলে ওরা আজ পর্যন্ত টপকাতে পারে নাই। আলটিমেটলি ওরা ম্যান পাওয়ারের জন্য এখনো পিছাই। তাছাড়া ওরা যেভাবে, ওদের রেশিও কিন্তু বেশি কাজ করার। আমাদের দেশের ম্যান পাওয়ার হিসাবে ওদের ম্যান পাওয়ার যত কম, সেই তুলনায় ওদের ফ্রিল্যান্সাররা বেশি এবং খুব ভালো পাকাপোক্ত হবে। দেখবেন আমি কিছু কিছু ফ্রিল্যান্সার এই ফিলিপাইন প্রোফাইল দেখছি, ওরা 1টা 2টা করে জব করছে, ওদের সব 30K আর্নিং। ওরা খুব লং টাইম বেসিসে কাজ করে এবং প্রায় ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মতো ওদের ইংলিশ প্রফিসিয়েন্সি, এটাতে ওদের খুব অ্যাডভান্টেজ। ম্যাক্সিমাম ইউএসএ ক্লায়েন্টগুলো এখন অ্যাডমিনিস্ট্রেটিভ বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এই কাজগুলোতে, প্রজেক্ট ম্যানেজমেন্ট এগুলোতে হচ্ছে ফিলিপিয়ানে প্রিফার করে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কেউকে যদি প্রপোজাল সেন্ড করার পরে যদি উইথড্র করে দেয়, তাহলে কি কানেক্ট গুলো ফিরে আসে? না 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 না, উইথড্র করলে ফিরবে না। ক্লায়েন্ট যদি জবটা ডিসমিস করে সেই ক্ষেত্রে আপনার ইয়াতে চলে আসবে, মানে ক্লায়েন্ট যদি জবটা মানে তুলে নেয়, জবের অ্যাক্টিভিটিস যদি না রাখে, সেই ক্ষেত্রে অন্য কাউকে হায়ার করে ফেললে বা সাকসেসফুলি জব রিমুভ করলে দেন আর সমস্যা, তখন আপনার ওই তো অ্যামাউন্ট। অনেকে তো আবার এরকম করে, হায়ার করেও ফেলছে কিন্তু জবটা এখনো রেখে দিছে, এই উইথড্র করেনি। এরকম কেন করে ওরা? কেন করে বলা কঠিন, তবে ওরা করে। ঠিক আছে, ওদের মনে হয় আরো মানুষ লাগবে সেজন্য থাকে। দেখবেন ওই জবগুলো অনেকদিন থাকতে থাকতে একসময় দেয় নো লঙ্গার অ্যাভেলেবেল, বাট জবটা শো করতেছে। থাকে না, আমাদের বিক্রয়.com-এ দেখবেন অনেকেই পোস্ট করে, অ্যাড করে, প্রোডাক্ট সেল হয়ে যায়, ফোন দিয়ে দেখবেন যে বলবে ভাই তোমার প্রোডাক্ট তো সেল, সে 1 মাস আগে থেকে ওটা ফেলে রাখছে। তো এরকম পাবলিক সব জায়গাতেই থাকে, কেউ ব্যস্ততার কারণে, কেউ হচ্ছে আপনার ওই স্বভাবটা এরকম।
আপু আপনি কি আপরকে কানেক্ট কিনছিলেন নাকি 20 কানেক্টস দিয়েই এখন ইয়ে করতেছেন? হ্যাঁ এখনো 20 কানেক্টসই আছি, এখনো 8 কানেক্টস আছে, আর আমি সবসময় 2 কানেক্টসে পাঠাই তো তার আল্লাহ, কারণে। আমি আসলে ওগুলো মনে হয় একটা 2 কানেক্টস এর গুলো খুঁজে খুঁজে পাঠান। হ্যাঁ মানে আমি আগে একটাতে দেওয়ার পরে একটু রিসার্চ করি, যে যে ভুল হয়েছে সেগুলো আবার দ্বিতীয়টাতে ঠিক করি। পুরোটাই এক্সপেরিমেন্ট। আচ্ছা ওই কানেক্টস তাহলে বাসাইতে 10টা যে আপনি প্রপোজাল যদি পাঠাতে পারবেন। কানেক্টস বাসাইতে যে আপনি যদি এক্সাক্ট ক্লায়েন্টের কাছে না যান বা ভালো জবগুলোতে অ্যাপ্লাই না করেন, ভালো জবগুলোতে কানেক্টসও বেশি থাকে। হ্যাঁ, এই যে আপনার ব্যর্থতার পিছনে এটাও একটা কারণ হতে পারে। আমি একটাতে দিছি, ফোর কানেক্টও দিছি, এই আজকে দিছি ওটা, আপনি এখনো তো জানি না একটাতে এটাতে। 6 কানেক্টসে দিলেও তো ওইভাবে হবে না। আপনাকে সবসময় রিসার্চ করে ভালো ভালো জবগুলোতে অ্যাপ্লাই করতে হবে। বোঝা গেছে? আচ্ছা একটা ভাই, একটা দুইটা জিনিস ওইটা বুঝি না, সলিউশন। মানে কানেক্টসটা কি বুঝাই ওই জবের ক্ষেত্রে? মানে মানে জবটা কি ভালো খারাপ আমি এটা বুঝি না, মানে ওদের কিভাবে এটা বুঝা যাবে যে যে যেমন একবার দাদা বলছিল যে মানে 6 কানেক্ট ছাড়া যেগুলো আছে বলতেছে ফকিনি বায়ার, তার মানে কি, মানে কানেক্টস দিয়ে বুঝাই কি আমি সেটা বুঝি না। না না, 6 কানেক্ট যেগুলো আছে ওগুলো ফকিন্নি বায়ার না। এটা যে না সকল না, বায়াররা, 6 কানেক্ট যেগুলো আছে ওগুলো মানে ভালো, আপনি বোঝাতে চাচ্ছিলেন ওরকম না, যেগুলা না আমি 4 সেটা 2 বোঝাতে চাই না, সেটা বোঝাতে চাই না। আপনি ফকিন্নি বায়ার দেখবেন হলো, বায়ারের যখন প্রোফাইল দেখবেন একটা জব সে পোস্ট করার পরে আপনি যদি নিচে যায় দেখেন, সে দেখবেন যে তার সর্ব এভারেজে কত ডলার পার আওয়ারে হায়ার করছে। ওইটা দেখে আপনি বুঝতে পারবেন যে ফকিন্নি বায়ার নাকি ভালো বায়ার। ভালো বায়ার হলে দেখবেন যে 25, 30, 20, $15 তার এভারেজ হায়ার রেট, বুঝছেন, পার আওয়ার। আর যেগুলা ফকিন্নি বায়ার এগুলা $3, $4, দেখবেন যে তার টোটাল এক্সপেন্স হচ্ছে $40,000, বাট তার এভারেজ হায়ারের ইয়ে হচ্ছে হইলো $3 বা $4। তাহলে আপনি কি বুঝতেছেন? এটা দেখে কি বুঝতেছেন? সে $40,000 কাজ করাইছে, কিন্তু সে $4 উপর এভারেজে $4 লোকজন হায়ার করছে এভারেজ। মানে ওই যে মানে পার আওয়ার $4 করে এরকম। হ্যাঁ, $4, $5 এর চেয়ে বেশি আপনি পাবেন। ওগুলো হচ্ছে আচ্ছা, ফকিন্নি বায়ার। আর একটা জিনিস হচ্ছে বুঝি না আর কি, মানে ওরা কি বুঝায় যে আমাদের তো কানেক্ট যাচ্ছে, আমরা কারণ হচ্ছে আমরা ওখানে প্রপোজাল পাঠাচ্ছি। কানেক্টের ব্যাপারটা হচ্ছে একটা বায়ারের, সে একটা বায়ার কত পুরানো, একটা বায়ারের পেমেন্ট ডিটেলস কি, একটা বায়ারের হায়ার করার অ্যাফিনিটিটা কি, সে কি শুধু জব পোস্ট করে নাকি হায়ার করে। যারা ভালো হায়ার করে এবং ভালো এক্সপেন্স করছে তাদের ওখানে আপনি অ্যাপ্লিকেশন করতে গেলে তখন দেখবেন যে 6 কানেক্ট আপনার এখান থেকে যাচ্ছে। আবার দেখবেন যে যারা মিডিয়াম লেভেলের বায়ার এদের 4 কানেক্ট যাচ্ছে, আর দেখবেন যে একদম নতুন বায়ার এদের 2 কানেক্ট যাচ্ছে, নাকি তরিকুল ভাই? হ্যাঁ, ও আচ্ছা এটা আচ্ছা। এটা একটা বিষয়, আর সেই সাথে প্রজেক্ট লেন্থটাও ভ্যারি করে। আমার যদি হ্যাঁ, 6 মান্থ, প্রজেক্ট লেন্থটাও ভ্যারি হ্যাঁ করবে। 6 মান্থ, তারপরে লেস দেন 1 মান্থ, তারপরে কোন সময় ফিক্সড প্রাইসটা যদি আমার $50 নিচে হয়, হ্যাঁ, সব মিলেই এইটা যেটা শক্তিপদ ভাই বললো ওনার সাথে এই বাকিগুলো সব মিলে এই ব্যাপারটা ভ্যারি করে আর কি। এখন মনে হয় ওনার ব্যাপারটা ভালোভাবে হয়েছে বোঝা। এটার সাথে ফকিন্নি বায়ারের সম্পর্ক নাই কিন্তু। হ্যাঁ, মানে তবে কোনো ওই যে সময়, ওটার সাথে সম্পর্ক আছে। কোনো সময় আছে, আবার অনেক সময় নাই। এই হচ্ছে না, ওটার সাথে সম্পর্ক আছে, মানে একজন বায়ার যদি আপনার 50K এক্সপেন্স সে করে, কিন্তু তার এভারেজ হায়ার রেট যদি পার আওয়ার $4 থাকে, $60 থাকে, সে নিশ্চয় ফকিন্নি বায়ার, এতে কোনো সন্দেহ নাই। সে দেখবেন যে $5, $60 উপরে লোকে হায়ার করে নাই, $10 উপরে লোকে হায়ার করে নাই, অথচ কাজটা সে হয়তো $25, $30 কাজ সে $10 হায়ার করে উঠে দিয়ে করাই নিছে। এভারেজে দেখতে যাবেন যে দেখবেন যে আপনি তার যদি টোটাল ইয়াগুলা ফিডব্যাক গুলা ঘাটেন, তাহলে আপনি ওখানে দেখতে পাবেন সে কত রেটে হায়ার করছে। তো এটা দেখে আপনাকে একটা ধারণা নিতে হবে যে আপনি কত ডলারে এই জবটাতে আপনি বিট করবেন। এটা কি আপনার অ্যাবাভ $7, তার যদি এভারেজ হায়ারিং ইয়া যদি অ্যাফিনিটি যদি
$7 পার আওয়ার থাকে, আপনি এর বেশি দিয়ে ওখানে বিড করলে আপনি কাজ পাওয়ার পসিবিলিটি থাকবে না। হ্যাঁ, আমি ওইটাই কিছুক্ষণ আগে বললাম যে একটা ক্লায়েন্ট যদি একজন ওয়েব ডেভেলপারকেই যদি $10 হায়ার করে, তাহলে আমি হ্যাঁ একজন কন্টেন্ট রাইটার কিভাবে $15 অ্যাপ্লাই করব সেখানে? অ্যাপ্লাই করবেন, তো হ্যাঁ, সেখানে আপনি ওখানে অ্যাপ্লাই না করাই ভালো। হুম হুম, এটাই হচ্ছে বিষয়। একটু বেসে কাজ করতে হবে, কাজ তো আমরা তাহলে করবো। তো আমার 20 কানেক্টস যেগুলো ছিল এগুলো এমনি এমনি আমি ফেলে দিছি, আমি এত কিছু দেখি নাই, এমনি এমনি পাঠাই দিছি। না, ওইটা আপনার এক্সপিরিয়েন্স গেছে, ওইটার মূল্য ছিল এটা কোনো এক্সপিরিয়েন্স। ব্যাপার না, তাহলে না, এটা কোনো ব্যাপার না, আপনি এইভাবে নিচ্ছেন কেন? আপনি দেখবেন যে যত আপনি আপওয়ার্কে ঘাটাঘাটি করবেন তত আপনার এক্সপিরিয়েন্স বাড়বে। আপনি প্রথমে 1 মাস শুধু জব ডেসক্রিপশন করেন, আর কিচ্ছু করেন না, কোনো অ্যাপ্লিকেশনই করেন না। যখন আপনি 1 মাস জব ডেসক্রিপশন ঘাটাঘাটি করে করবেন, দেন আপনি স্টার্ট করবেন, দেখবেন যে একটা জব ডেসক্রিপশন, একটা জব লঞ্চ হয়েছে, দেখলেই আপনি বুঝতে পারবেন বাইরের উদ্দেশ্য কি, সে কি চাচ্ছে। হ্যাঁ, আপনি বাস ওইটা দেখে ওইটার ইয়াতে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন, বায়ার আপনাকে ডাকতে পারবে। হ্যাঁ, আপনাকে আগে জব ডেসক্রিপশন ভালো করে বোঝা শিখতে হবে। আপওয়ার্কের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার এটা। এবং অনেক বায়ার দেখবেন ডেসক্রিপশনের একদম লাস্টে লিখে দেয় যে তোমার প্রিয় কালার কি, তোমার প্রিয় ফল কি, তুমি এই ওয়ার্ডটা অ্যাপ্লিকেশনের প্রথমে লিখবে, কভার লেটারের প্রথমে লিখবে। এটার অর্থ হচ্ছে আপনি পুরো ডেসক্রিপশনটা পড়ছেন কিনা। হ্যাঁ, যদি পড়ে থাকেন তাহলে আপনি ওই জিনিসটা খুঁজে পাবেন যে আপনাকে যে জিজ্ঞাসা করা হয়েছে আপনার কালার কি, আপনার কোন কালার আপনার পছন্দ। আবার সে কিছু ওয়ার্ড বলে দেয় যে আপনি এটা থেকে এটা প্রথমে লিখবেন, দেন আপনি কভার লেটার লিখবেন। তার মানে আপনি পুরো ডেসক্রিপশনটা পড়ছেন, বাইরে এটা বুঝতে দাদা চেষ্টা করেন। মাঝে মাঝে ফাইবারও ওরকম আসে যে ওর ইয়াতে যাতে অফারে যাতে এটা লিখে দিই যে ও একটা কোড ইউজ করে বা নাম ইউজ করে, হ্যাঁ এরকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইবারেও থাকে ওইটা মাঝে জাস্ট মাঝে চেক আসে। করা যে কপি পেস্ট ভাবে Absolutely আপনি right. জাস্ট অ্যাপ্লাই করে চলে যাচ্ছেন কিনা, নাকি আপনি রিয়েল আসলে পড়ে দেখে শুনে তার বুঝে করছেন। বায়ারদের এগুলা কিন্তু এগুলা কিন্তু ওদের এক্সপিরিয়েন্স। ওরা জব পোস্ট করতে করতে এমন হয়েছে, ওরা দেখলেই বুঝতে পারে যে এ কি আমার জব ডেসক্রিপশনটা পড়ছে নাকি পড়ে নাই। এরকম আমরা অনেক বায়ার বলছে আমাকে যে দেখেন আপনি আমার জব ডেসক্রিপশনটা পড়েন নাই, যার কারণে আমার রিকোয়ারমেন্ট কি আপনি সেটা বুঝেন নাই, আমি আপনাকে হায়ার করতে পারবো না, স্পষ্ট বলে দিচ্ছি। তার মানে কি আপনি ডেসক্রিপশনটা ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে দেখতে হবে, দেন অ্যাপ্লিকেশন করবেন, দেখবেন যে আপনার ধুমাধুম ইয়া হচ্ছে, রেসপন্স হচ্ছে। মোটামুটি মানে প্রতিটা লাইনের উত্তর দিতে হবে, ও যতটা লাইন লিখছে প্রতিটা না লাইনের না 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 না, সেরকম না, সেরকম না, মানে প্রতিটা ও লাইনের প্রতিটা উত্তর লাইনে না। কি বুঝাতে চাইছে সেটা হ্যাঁ বুঝে হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি রাইট। সেটার অ্যান্সারটা দিতে হবে, অর্থাৎ হ্যাঁ, অ্যানসারটা বুঝে দিতে হবে। বুঝে মানে ও এটা দ্বারা আমার কাছে কি চাইছে, তা আমি সেটা নিয়ে ওর কিছু কিছু সমস্যা তুলে ধরবো। আমাদের এটাতে এই কাজটা অনেকে করে, এই কাজটা করা ঠিক না, এই কাজটা করলে আমাদের প্রবলেম হবে, আমি এইভাবে কাজ করি। এগুলো লিখতে লিখতে তো অলরেডি 10-15 প্রপোজাল হয়ে যায়। তাহলে কেন 10-15 পৃষ্ঠা প্রপোজাল হয়ে যাবে? আপওয়ার্কে ওরা সবগুলো অ্যাপ্লিকেশন পড়ে তারপর ওখান থেকে ওরা বাছাই করে হায়ার করে। মানে আপনাকে ইগনোর করবে না, ওরা 20 জন হলেও ইগনোর করবে না, আপনারটা পড়বে, ঠিকই পড়বে, পড়ে বুঝতে চেষ্টা করবে যে আপনি ও কি চাইছে সে অনুযায়ী আপনি অ্যাপ্লিকেশনটা করছেন কিনা, বা আপনি অন্যদের চেয়ে বাড়তি কিছু ওদেরকে দিতে পারছেন কিনা, ওরা এটা খুঁজে নেবে। আপনি সেই জন্য দেখবেন যে মানে অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো আছে ওগুলো খুঁজে 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 বের করে করে নোট ডাউন করে রাখবেন। আপনি ওই জিনিসগুলো তুলে ধরবেন যে আমি তোমাকে এটা দিব, এটা দিব। তো ওগুলো যদি ওকে বুঝাই বলতে পারেন ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী, তো সেগুলো যেমন ধরেন কেউ ইনস্টাগ্রাম চাইলো, আপনি যদি ফেসবুকের ডিটেলস বলেন, অ্যাড এর ডিটেলসে চলে যান, তাহলে সে কিন্তু আপনাকে হায়ার করবে না। আপনি যদি একদম ফার্স্টেও দেন, 2 জনের মধ্যেও যদি দেন, সে আপনাকে হায়ার করবে না। সে যে যদি 20 জনের মধ্যে যে 20 নাম্বারটাও যদি পায় যে সে না এটা অ্যাডস এর উপরে সে আমাকে ডিটেলস বলছে, মানে অ্যাডস এর ক্লায়েন্ট হলে বা ইনস্টাগ্রামের ক্লায়েন্ট হলে ইনস্টাগ্রাম সম্পর্কে আপনি A to Z কিভাবে আপনি ফলোয়ার্স বাড়াবেন বা কিভাবে আপনি টার্গেট করেন এগুলো সম্পর্কে ডিটেলস বলবেন, বা ইমেজ সম্পর্কে বলতে পারেন, এই জাতীয় মানে পোস্ট ডিজাইন নিয়ে বলবেন, সবকিছু ওই রিলেটেড হলে আপনি 20 নাম্বার হলেও আপনাকে কিন্তু ঠিক সে ইন্টারভিউর জন্য ডাকবে। কিন্তু ও চাইছে ইনস্টাগ্রাম, কিন্তু আমি যদি পুরো সোশ্যাল মিডিয়া তুলে এনে ওকে একদম লিখে ফাটাই দিই, ও কিন্তু আমাকে নেবে না।
মানে এটাই বরং তো আরো বিরক্ত হবে। হ্যাঁ, ও যে যতগুলো লাইন বলছে ও খুশি হয়, মানে ওর লাইনগুলো পড়ে পড়ে আমরা ওর লাইনগুলো ডেসক্রাইব আপনি করছি। যদি 2 লাইনে বুঝাইতে পারেন যে ওর রিকোয়ারমেন্টটা আপনি বুঝছেন, আপনি এটা এভাবে করে দিতে পারবেন, দ্যাটস এনাফ। আপনি 2 লাইনে তাকে বুঝাই দেন যে আমি তোমার রিকোয়ারমেন্টটা বুঝছি, তোমার এই কাজ এভাবে আমি করে দিই, আপনাকে হায়ার করবো, ড্যাম শিওর আমি। আর আরেকটা বিষয় যেটা, এই যে আমাদের অনেকের মধ্যে প্রবলেমটা আছে, সেটা হচ্ছে আমাদের কিন্তু ধৈর্য নিয়ে, হ্যাঁ, আমরা এইরকম একটা পরিস্থিতি ফেস করব, এটা মেন্টালি সেট আপ করে নিয়ে আমাদের কাজগুলো আমরা হাত দেবো, ঠিক আছে? এবং আমরা ধৈর্যের তো কোনো কয়টা শেষ অ্যাপ্লাই নাই করলাম? তরিকুল ভাই, জি, ধৈর্যের কোনো শেষ নাই। হ্যাঁ হ্যাঁ, ধৈর্যের এখানে ধৈর্যটা একবারে অনলাইন মার্কেট প্লেসে আসার, এখানে আপনি কাজ করবেন, এটা যদি আপনি মাইন্ডসেট করেন, এখানে আপনাকে সবচেয়ে আগে যে জিনিসটা আপনি ইয়া করবেন সেটা হচ্ছে আপনার ধৈর্য। রাইট। যে আপনি 1 মাসে কাজ পাবেন না, আমরা ধরে নেবেন আপনি আগামী 3 মাসে কোনো কাজ পাবেন না, এই 3 মাস ধরে আপনি চেষ্টা করে যেতে হবে, দেন আপনি জব পাওয়ার আপনার চান্স থাকবে। আমি দেখছি আমার তরিকুল ভাই, আমার দেখা আমি অনেক লোকজন দেখছি যারা 1-2 মাস ট্রাই করে ঝরে গেছে, মানে সেই বিরক্ত হয়ে গেছে, না দূর এটা হবে না, করবো না। যারা করে এদের কিভাবে করে জানি না, আমার কোনো কারণে পাইছি, এভাবে চিন্তা করে বাদ। এবং ধৈর্যের কোনো বিকল্প নাই অনলাইনে দাঁড়াতে। অনলাইনে যদি আপনি ক্যারিয়ার, হ্যাঁ, তার রেজাল্ট কি, এইগুলো আমরা কিন্তু কখনো চিন্তা করব না, এটা আমার কোনো রেফারেন্সে আসবে না, এই মেন্টালিটিটা আমার রাখতে হবে, ঠিক আছে? আমি যেটা অ্যাপ্লাই করে দিছি, আমার যেখানে 1 ঘন্টা 2 ঘন্টা ইনভেস্ট গেছে, আমি অ্যাপ্লাই করে ফেলছি, ওই দুঃখ কষ্ট আমার ভুলে যেতে হবে। আপনি আবার নেক্সট টাইম কোনটাতে অ্যাপ্লাই করবেন, এটার এই জিনিসটা আমার মাথায় কাজ করবে, ওইটাকে কত ভালোভাবে করতে পারেন, ওটার পিছনে কত ইনভেস্ট করবেন। আপনি রাত 2টার সময় হঠাৎ করে মানে শুয়ে পড়ছেন, এই সময় একটা নোটিফিকেশন পেলেন, আর দেখে মনে হলো এটা আমার স্কিলের সাথে ফুলি পারফেক্ট, আপনি ঘুম থেকে উঠে মানে ওই অবস্থায় ঘুম ঘুম চোখে আবার উঠে বললেন, করে যে অ্যাপ্লাই। ভাই আমি রাতে 4টা পর্যন্ত বসেছিলাম। আরেকটা ব্যাপার আছে এখানে, তরিকুল ভাই আরেকটা ব্যাপার আছে কি জানেন, একটা জব আপওয়ার্কে পোস্ট হবে, যদি আপনি ফার্স্ট অ্যাপ্লিকেশন করেন, আপনাকে আপনার কভার লেটারটা যদি মানসম্মত হয়, আপনাকে ডাকবেই। তারা ফার্স্ট ইমপ্রেশন, একটা কেমনে জানি একটা কথা আছে না, প্রথম ইমপ্রেশনটাই, হ্যাঁ ওইটা প্রথম যে, হ্যাঁ সে কিন্তু বায়ার কিন্তু যে প্রথম অ্যাপ্লিকেশন করে, ধরেন বায়ার বসে আছে জবটা পোস্ট করে, বায়ারেরও একটা কিউরিওসিটি আছে, কি আমি জব পোস্ট করলাম, আমার জবে কে অ্যাপ্লিকেশন করলো না, প্রবলেমটা কি, বায়ারেরও একটা কিউরিওসিটি আছে। আপনি দেন আপনি অ্যাপ্লিকেশনটাতে প্রপোজাল আপনি সেন্ড করলেন, সেন্ড করার পরে সে আপনাকে কিন্তু নক দিবে। আমি এরকম অনেক প্রমাণ পাইছি হাতে নাতে, এবং অনেক জবও পাইছি, যে আমি প্রথম অ্যাপ্লিকেশন আমি করছি, আপনি হ্যাঁ হায়ার করে ফেলছে, একদম দেন হায়ার করে ফেলছে। আবার ওই যে দেখবেন যে আপনি চিন্তা করবেন যে আমি প্রথম অ্যাপ্লিকেশন করব, হোয়াট ইম্পসিবল, দেখবেন যে আপনার আরো 2-3 জন করে বসে আছে। সো আপনাকে হ্যাঁ চলে আসছে। সো আপনাকে এমন ভাবে ডেডিকেট থাকতে হবে যে প্রথম অ্যাপ্লিকেশনটাই আপনি করবেন, এটা আপনাকে 2-3 মাস কষ্ট করবেন। দেন এখন আমরা অ্যাপ্লিকেশন করি দিনের বেলা, রাত্রে তো জেগে থাকার প্রশ্নই আসে। ইনভাইটেশনের অ্যান্সার দিতে অনেক সময় অ্যাপ্লিকেশন করার সময় থাকে না। এটা একটা সময় আপনাদের আসবে তখন আপনারা অ্যাপ্লিকেশন করা লাগবে না, বায়ার আপনাদেরকে ইনভাইট করবে যে তুমি আমার জবটা দেখো, দেখে যদি পারো তাহলে তুমি তোমার স্পেশালিটি কি, তুমি কি জানো এটা আমাকে জানা। দেন পছন্দ হইলে বায়ার আপনাকে নক করে কথাবার্তা বলে হায়ার করে। এটা হচ্ছে ইনভাইটেশনের ব্যাপার। আর এই ইনভাইটেশন পাওয়ার আগে আপনাকে মিনিমাম একটা ক্যারিয়ার ডেভেলপ ওখানে করতে হবে, দেন আপনি ইনভাইটেশন পাওয়া শুরু করবেন। আবার এরকমও হয়, আপনি আজকে আপওয়ার্কে প্রোফাইল খুলছেন, কালকে আপনি ইনভাইটেশন পেয়ে গেছেন। এগুলো ওই যে সস্তা দরের কিছু বায়ার আছে, এরা এগুলা করে, হায়ার করে না যে এরকম না, হায়ারও করে ওই কম রেটে। সেটাই, অনেক সময় স্পেশালিস্ট আপনাকে ইনভিটেশন পাঠাবে আপনার রিলেভেন্ট স্কিলের উপর, সাজেস্ট করবে। আপওয়ার্ক ট্যালেন্ট স্পেশালিস্ট আপনাকে সাজেস্ট করবে বায়ারের কাছে যে ওর
আপনি যে জব পোস্ট করছেন এই জবের সাথে এই লোকের আপনার ইয়ার মিল আছে, স্পেশালিটির মিল আছে, আপনাকে সে ইনভাইট করবে যে তুমি এর এখানে অ্যাপ্লিকেশন করো বা এর সাথে কমিউনিকেট করো। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা যারা আপওয়ার্কে কেরিয়ার করতে চান এরা ইয়া করবেন, আপনাদের যে প্রোফাইল রেট, আওয়ারলি রেট, আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা $6 উপরে কেউ রাখবেন না, $5 to $6 ভিতরে রাখবেন। প্রথমে অল্প দামে কাজ নেন, কাজ নিয়ে কাজটা করেন, করার পরে যখন দুই একটা রিভিউ আপনার প্রোফাইলে এসে যাবে দেন আপনাদেরকে আর পিছনে ফিরে তাকাইতে হবে না। মোস্ট ইম্পর্টেন্ট একটা মানে কথা বললাম আপনাদের জন্য। দ্যাটস দ্য পয়েন্ট। আমি এটা নিয়েই প্রথমের দিকে বললাম যে আমার টার্গেটটা তো মানে একটা সিস্টেমেটিক ওয়েতে থাকবে, ঠিক আছে? আমি প্রথমেই তো নতুন প্রোফাইল দিয়ে কেন আমার ক্লায়েন্ট আমাকে হায়ার করবে ওই রেটে? আমার ওই রেটের থেকে কম রেটেও তো অনেক এক্সপিরিয়েন্স পারসন পাবে। তাহলে ভাই কাজের লোক একজন আমরা নিতে গেলে তো তাদের জিজ্ঞাসা করি, ভাই তুমি হাল চাষ করতে জানো নি, ধান কাটতে জানো নি? এটাই। হ্যাঁ, তো সে কেন আপনাকে নতুন সাথে সাথে হায়ার করে ফেলবে? তুমি এখনো ধান কাটতে জানো না, তোমার আমি এখন মাসে 2000 টাকা করে দিব, যখন ধান টান কাটতে জানবা তখন তো আমি 5000 টাকা করে দিব। জিনিসটা সে এরকম। এখন আপনি যদি কম রেটে কাজ করেন প্রথম দিকে, দেন একটা সময় আসবে যেখানে আপনাদেরকে অ্যাবাভ $10 $20 হায়ার করবে। আগে এক্সপিরিয়েন্সটা আপনাকে গ্যাদার করতে হবে। আপওয়ার্কে এই জিনিসগুলোর খুব মানে গুরুত্ব আছে। প্রয়োজনে ক্লায়েন্টকে বলতে হবে যে আমি আপওয়ার্কে নতুন, বাট আমি কাজ করতেছি অনেক দিন ধরে, সো আমি আমার প্রুভ করার জন্য আমি তোমাকে এই কম রেটে একটা অফার করছি, যে তুমি দেখো আমার কোয়ালিটিটা কেমন। আপনার বিভিন্ন ধরনের পলিসি এখানে বিভিন্ন ভাবে বায়ারকে মোটিভেট করা যায়। ঠিক আছে, তাহলে ধন্যবাদ সবাইকে। আমরা শেষের দিকে চলে আসছি, আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাস। আর ওই যে ওটা বললাম আর কি, 26 তারিখ থেকে হয়তো এরকম একটা ব্যাপার আসতে পারে, আমি ওটা আগে থেকে গ্রুপে জানিয়ে দেবো। ঠিক আছে, সবাই ভালো থাকেন তাহলে। আল্লাহ হাফেজ।